আর যাই হোক, সো আজকে হচ্ছে আমরা আমাদের যে এসএসসির যে কোর্সটা ছিল 10 ডেজ কেমিস্ট্রি, সেই 10 ডেজ কেমিস্ট্রির পর্যায় সারণী পার্ট 2 নিয়ে আলোচনা করব। সো পার্ট 2তে আমরা মেনলি ফোকাস করব পর্যায়ক্রমিক যেই পর্যায়বৃত্তিক যে ধর্মগুলো আছে, লাইক যে তোমার হচ্ছে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, পরমাণুর আয়নীকরণ শক্তি এবং আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই ফ্যাক্টরগুলো কিভাবে চেঞ্জ হয় একটা পর্যায় সারণীতে গ্রুপ ওয়াইজ বা তোমার গ্রুপ ওয়াইজ কিংবা কলাম ওয়াইজ কিংবা বা রো ওয়াইজ কীভাবে চেঞ্জ হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। সো এটার জন্য সবসময় আমাদের মাথায় কিন্তু আমাদের যে পর্যায় সারণীটা আমরা পড়ে আসছি, সেই পর্যায় সারণীটা কিন্তু মাথায় থাকা লাগবে। সো আমি পুরো পর্যায় সারণীটা লিখবো এবং আস্তে আস্তে তোমাদের সেই জিনিসগুলো ব্যাখ্যা করে দেখাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলি? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা কারণে ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে আজকে আমি যেগুলো পড়াবো সেগুলো থেকেই তোমাদের নর্মালি এসএসসি পরীক্ষা আসবে, বা তোমাদের টেস্ট পরীক্ষা যেগুলো আছে টেস্ট পরীক্ষা এগুলো থেকেই প্রশ্ন আসবে। প্রথমত কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে আজকের ক্লাসে আমি অন্য একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক তোমাদেরকে দিব, এটা যে কোনো সময় দিব। নর্মালি স্টুডেন্ট যখন সব থেকে কম থাকবে তখনই দিব, কারণ আমি জানতে চাচ্ছি যে রিয়েলি কারা ক্লাস করতে চায়, রিয়েলি কারা ক্লাস করবে। সো তারা হচ্ছে তোমার নতুন গ্রুপটাতে জয়েন হয়ে যাবা, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং কিছুক্ষণের জন্য রাখবো। তারা হচ্ছে নতুন গ্রুপটাতে জয়েন হয়ে যাবে এবং নতুন গ্রুপে আমাদের ক্লাস হবে। আর এই গ্রুপটাতে যারা ইনঅ্যাক্টিভ আছে তারা আর ক্লাস করার কোনো সুযোগ পাবে না, ঠিক আছে? সো আমি প্রথমে পর্যায় সারণীটা একটু লিখি, দেন আমি আস্তে আস্তে তোমাদের সেই ধর্মগুলো ব্যাখ্যা করে দেখাবো, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে এসসি হচ্ছে তোমার ধরো আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলের জন্য লেন্থ অ্যান্ড রেক্টেন্ড লাগবে না। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি পর্যায় সারণী। সো এখন আমরা এখানে প্রথম আমরা যেই ফ্যাক্টরটা জানবো সেটা হচ্ছে আমরা যদি একই পর্যায় বরাবর, দেখো এটা হচ্ছে ধরো 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। তো ধরো এখানে আমি তোমাদের লেভেলে জাস্ট এই 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়ের জন্য স্টাডিটা করলেই হবে,
2 নম্বর পর্যায়, এবং এই যে 3 নম্বর পর্যায় আছে, সেই আমরা জাস্ট এই দুইটাকে নিয়ে আমরা হচ্ছে স্টাডিটা করব। ঠিক আছে? সো দেখো, আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই, কিংবা একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে নামি, তখন পারমাণবিক ব্যাসার্ধের কি চেঞ্জ হয় সেটা আমরা দেখব। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ লিখো, অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ। ভাই, পারমাণবিক ব্যাসার্ধ কি? দেখো, আমরা রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী বা বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা এটা জানছি যে পরমাণুর যে কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। সো পারমাণবিক ব্যাসার্ধ বলতে বোঝায় যে এই যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস থেকে এই যে কক্ষপথ, সেই কক্ষপথের দূরত্ব কতটুকু, মানে এটা একটা বৃত্তের মতন। সো নিউক্লিয়াসটাকে ধরা হয় বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে পরিধি যেটা বা কক্ষপথ যেটাতে ইলেকট্রন তোমার ঘুরতেছে। সো আমরা এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে এই যে কক্ষপথের ইলেকট্রন, সেই কক্ষপথের ইলেকট্রন পর্যন্ত দূরত্বকে বলা হয় তোমার পারমাণবিক ব্যাসার্ধ। সো এখন কাহিনীটা কী হয় খেয়াল করো, আমরা যদি বাম থেকে ডান দিকে যেতে থাকি, তখন পারমাণবিক আকার একই পর্যায়ে যদি হয়, একই পর্যায়ে বাম থেকে যখন আমরা ডানে যাব, তখন পারমাণবিক আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাই। আমরা যখন বাম থেকে ডানে যাব, তখন পারমাণবিক আকার হ্রাস পায়। কেন হ্রাস পায় আমি সেই জিনিসটা দেখাই। আমি আস্তে আস্তে লিথিয়াম থেকে যাব। দেখো, লিথিয়ামের প্রোটন সংখ্যা কত? 3। তার মানে আমি যদি লিথিয়ামের প্রোটন সংখ্যা যদি দেখাই, তাহলে এটা হচ্ছে ধরো লিথিয়ামের প্রোটন সংখ্যা। লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 3টা। দেন লিথিয়ামের প্রোটন সংখ্যা 3টার পরে লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এবং তারপর দ্বিতীয় কক্ষপথে আরও একটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, এটা হচ্ছে আমাদের লিথিয়াম। সো আমরা যখনই পারমাণবিক ব্যাসার্ধের কথা বলবো, তখন আমরা নর্মালি আমরা এই নিউক্লিয়াস এবং শেষ কক্ষপথ যেটা আছে, সেই শেষ কক্ষপথের ইলেকট্রন বা শেষ কক্ষপথের দূরত্ব আমরা নির্ণয় করে দেখাবো। ঠিক আছে? সো এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যদি লিথিয়ামের স্ট্রাকচারটা লিখি, তাহলে লিথিয়ামের স্ট্রাকচারটা হয় এটা। আচ্ছা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি 3টা ইলেকট্রনকে একই কক্ষপথে দিব। জাস্ট ফর সিম্পলিসিটি পারপাস আমি যেটা করব, 3টা ইলেকট্রনকে একটা কক্ষপথে দিব। এটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার, বাট রিয়েল স্ট্রাকচারের বাইরে গিয়ে বোঝাবো 3টা ইলেকট্রনকে সেম কক্ষপথে দিব, দিয়ে দেখাবো যে এটার যে আকারটা, পারমাণবিক যে আকারটা, সেই পারমাণবিক আকারটা কিভাবে চেঞ্জ হয় আমরা নির্ণয় করে দেখাবো। ঠিক আছে? সো এটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস, বা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যদি লিথিয়ামের স্ট্রাকচারটা লিখি, তাহলে লিথিয়ামের স্ট্রাকচারটা হয় এটা। আচ্ছা, একদম হচ্ছে শীতকালে বৃষ্টি হচ্ছে, আমি বুঝলাম না, আমি একটু সাউন্ড বাড়াই দিলাম যে আসলে কি কাহিনীটা হইতেছে, খেয়াল করো। সো এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে লিথিয়ামের স্ট্রাকচার। লিথিয়ামের স্ট্রাকচারের এই জায়গাটাতে 3টা প্রোটন আছে, আর এখানে দেখাইলাম যে 3টা ইলেকট্রন এক্সিস্ট করতেছে। দেখো, আমরা যখন একই পর্যায়ে বাম থেকে ডানে যাব, তখন কিন্তু কক্ষপথ বাড়ে না। তো ওই রিয়েল স্ট্রাকচারই দেখানো উচিত তোমাদের, রিয়েল স্ট্রাকচার ছাড়া হবে না, রিয়েল স্ট্রাকচারই দেখে। দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়াম, আমরা যখন লিথিয়ামের স্ট্রাকচার আঁকবো, তখন লিথিয়ামের স্ট্রাকচার হচ্ছে এখানে হচ্ছে 3টা প্রোটন, দেন এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে আরেকটা ইলেকট্রন, আর এখানে হচ্ছে তোমার আরও একটা ইলেকট্রন। এই 2 নম্বর কক্ষপথে হাইয়েস্ট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা, তাই না? সো আমরা যখন লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাব, বেরিলিয়ামের এখানে তোমার প্রোটন কয়টা? 4টা। বেরিলিয়ামের এখানে প্রোটন কয়টা? 4টা। আর এখানে ইলেকট্রন তোমার এখানে 2টা, প্রথম কক্ষপথে 2টা, সেকেন্ড কক্ষপথে এদের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন হচ্ছে এখানে একটা, এখানে হচ্ছে আরেকটা ইলেকট্রন। আমরা যখন বেরিলিয়াম থেকে বোরনের দিকে যাব, দেখো আমরা যখন লিথিয়াম থেকে বোরনের দিকে যাব, তখন বোরনের প্রোটন কয়টা? 5টা। বোরনের প্রোটন কয়টা? 5টা। সো দেখো, দ্বিতীয় কক্ষপথে, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টাই আছে, কিন্তু আমরা লাস্ট কক্ষপথে দেখবো যে ইলেকট্রন 1টা, 2টা, 3টা হয়ে গেছে। বোরনের পরে যখন আমরা কার্বনের ক্ষেত্রে আসবো, তখন এদিকে কয়টা প্রোটন? 6টা প্রোটন। এখানে 6টা প্রোটন, দেন এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দেন দ্বিতীয় কক্ষপথে তোমার ইলেকট্রন হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা। সো একটু ভালোভাবে চিন্তা কর, আমরা যখন বাম থেকে ডানে যাচ্ছি, কি হয় কাহিনীটা? বাম থেকে যখন আমরা ডানে যাব, একই পর্যায়ে
একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব তখন কক্ষপথের সংখ্যা বাড়ে না। দেখো কক্ষপথ কয়টা আছে এখানে, একটা দুইটা, এটা এখানে কয়টা আছে, একটা দুইটা, এটাকে কক্ষপথ ধরে না, এটা হচ্ছে নিউক্লিয়াসের বাউন্ডারি। এখানে কয়টা কক্ষপথ আছে, একটা দুইটা, এখানে কয়টা কক্ষপথ আছে, একটা দুইটা। যেহেতু আমরা জানি যে পর্যায় সংখ্যা কাকে ইন্ডিকেট করে, হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা হাইয়েস্ট অরবিট সংখ্যাকে, তার কয়টা কক্ষপথ আছে সেটাই নির্ধারণ করে তার পর্যায় কত। তার যদি হাইয়েস্ট দুইটা কক্ষপথ থাকে তাহলে তার পর্যায় 2, হাইয়েস্ট 3টা কক্ষপথ থাকলে তার পর্যায় হচ্ছে 3। তো দেখো আমরা যখন একই পর্যায়ে কাজ করব, একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানে যাব, তখন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে দেখা যায় যে কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু প্রতিবারই আমি যখন বাম থেকে ডানে একটা স্টেপ যাব, একটা করে প্রোটন বাড়বে এবং একটা করে ইলেকট্রন বাড়বে। যেমন দেখো এখানে 3টা প্রোটন ছিল, এখানে হয়ে গেল 4টা প্রোটন। এখানে লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, এখানে হয়ে গেল 2টা ইলেকট্রন। আবার এখান থেকে যখন আমরা এটাতে যাব তখন এখানে দেখো 4টা প্রোটন ছিল, এখানে হলো 5টা প্রোটন। লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন ছিল, এখন হচ্ছে লাস্ট কক্ষপথে 3টা ইলেকট্রন। সেম আমি যখন এটা থেকে এটাতে যাব, 5টা প্রোটন ছিল, 6টা প্রোটন হয়েছে, 3টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস আমরা যখন বাম থেকে ডানে যাই তখন কক্ষপথের সংখ্যা বাড়ে না, কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু প্রতিবারই যখন আমরা বাম থেকে ডানে যাই তখন একটি করে প্রোটন এবং একটি করে ইলেকট্রন বাড়ে। এতটুকু জিনিস বুঝছো কিনা কমেন্ট করে জানাও। একটি করে প্রোটন এবং একটি করে ইলেকট্রন কি হয়, বাড়ে। আমি কিন্তু যে কোনো সময় তোমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, অ্যাড হয়ে যাওয়া নতুন গ্রুপে, ঠিক আছে? সো আমরা কি বললাম, বাম থেকে যখন আমরা ডানে যাব, বাম থেকে যখন ডানে যাব তখন কি হয়, তখন হচ্ছে বাম থেকে যখন ডানে যাব তখন কি হয়, কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু প্রতিবারই নিউক্লিয়াসে একটি করে প্রোটন এবং শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন সংযুক্ত হয়। আমরা যখন বাম থেকে ডানে যাব, খেয়াল করো এটার মধ্যে কয়টা কক্ষপথ, একটা কক্ষপথ, 2টা কক্ষপথ। এটার মধ্যে কয়টা কক্ষপথ, একটা 2টা। এটার মধ্যে কয়টা কক্ষপথ, একটা 2টা। এটার মধ্যে কয়টা কক্ষপথ, একটা 2টা। সো বাম থেকে যখন ডানে যাব তখন কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু কি হয়, এখানে 3টা প্রোটন ছিল, এখানে কয়টা প্রোটন, একটা 2টা 3টা 4টা প্রোটন। ইলেকট্রন এখানে কয়টা ছিল, একটা ইলেকট্রন। এখানে কয়টা ইলেকট্রন আছে, একটা 2টা ইলেকট্রন। তার মানে এখানে 3টা প্রোটন ছিল, এখানে হলো 4টা প্রোটন, একটা প্রোটন বাড়ছে। একটা ইলেকট্রন ছিল লাস্ট কক্ষপথে, এখানে 2টা ইলেকট্রন হয়েছে, একটা ইলেকট্রন বাড়ছে। আবার এইখান থেকে এখানে যাও, সেম কাহিনী, 4টা প্রোটন ছিল, 5টা প্রোটন হয়েছে, 2টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন হয়েছে। এখান থেকে এখানে যাও, 5টা প্রোটন ছিল, 6টা প্রোটন হয়েছে, 3টা ইলেকট্রন ছিল, 4টা ইলেকট্রন হয়েছে। অর্থাৎ একই পর্যায়ে কক্ষপথের সংখ্যা বাড়ে না, কিন্তু প্রতিবারে আমরা যখন বাম থেকে ডানে যাই তখন একটি করে প্রোটন সংখ্যা বাড়ে, একটি করে ইলেকট্রন সংখ্যা বাড়ে। ভাই তাহলে হয়টা কি? দেখো আমরা জানি যে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি বিরাজ করে এবং প্রোটনগুলো চায় ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে তার নিজের দিকে নিয়ে আসতে, তার একটা টেন্ডেন্সি আছে না? সো এখানে দেখো শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে 3টা প্রোটন মিলে তাকে টানতেছে। আবার আমরা যখন এই লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাবো, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম, আমরা যখন বেরিলিয়ামের দিকে আসবো তখন দেখবো যে এখানে 4টা প্রোটন মিলে 2টা ইলেকট্রনকে টানতেছে এবং ইলেকট্রনেরও টেন্ডেন্সি আছে এই কেন্দ্রে তার নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যাওয়ার, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। সো দেখো এখানে ইলেকট্রনের কেন্দ্রতে চলে আসার যে টেন্ডেন্সি বা নিউক্লিয়াসের সেই ইলেকট্রনকে তার কাছাকাছি নিয়ে আসার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি লিথিয়াম থেকে বেরিলিয়ামে বেশি। কেন বেশি? কারণ ভাইয়া এখানে ছিল 3টা প্রোটন, এখানে হচ্ছে 4টা প্রোটন। তাহলে 3টা প্রোটনের শক্তি বেশি নাকি 4টা প্রোটনের শক্তি বেশি? ভাই 4টা প্রোটনের শক্তি বেশি। আবার এখানে ছিল একটা ইলেকট্রন যে চাই কেন্দ্রে চলে আসতে, এখানে ছিল 2টা ইলেকট্রন যারা চায় কেন্দ্রে চলে আসতে। অর্থাৎ এখানে 4টা প্রোটন এবং 2টা ইলেকট্রনের যে আকর্ষণ শক্তি, এখানে 3টা প্রোটন এবং একটা ইলেকট্রনের আকর্ষণ শক্তি থেকে এটা হচ্ছে কি বেশি। এবং আমরা যখন বেরিলিয়াম থেকে বোরনের দিকে যাব তখন দেখবো যে 5জন প্রোটন, 5জনই চাচ্ছে
তিনটা ইলেকট্রনকে নিয়ে আসতে, আবার তিনটা ইলেকট্রনও চাচ্ছে কেন্দ্রে চলে আসতে। তার মানে আমরা যখনই বাম থেকে ডানে যাচ্ছি তখনই দেখতেছি এই যে বাড়তি প্রোটনটা এবং বাড়তি ইলেকট্রন, সেই বাড়তি প্রোটন এবং বাড়তি ইলেকট্রনের কারণে তাদের মধ্যকার ফোর্সটা বাড়তেছে। তাদের মধ্যকার কি বাড়তেছে? তাদের মধ্যকার ফোর্সটা বাড়তেছে। একজন কোশ্চেন করছে, ভাই তাহলে কেন্দ্রে পতিত হয় না কেন? ভাই এটা আগের লেকচারে বুঝাইছি, আগের লেকচার দেখো নাই, সরি থার্ড চ্যাপ্টারে বুঝাইছি, থার্ড চ্যাপ্টার দেখে আসো নাই, তো এখন এটাকে আমার দোষ? সো আমি কি বললাম তাইলে, যে আমরা যদি বাম থেকে ডানে যাব, ইলেকট্রন এবং প্রোটনগুলোর মধ্যে টেন্ডেন্সিটা ততটা বাড়বে তাদের কাছাকাছি চলে আসার। দেখো ধরো এখানে 3জন প্রেমিকা আছে, এখানে একজন প্রেমিক আছে, আর এখানে 4জন প্রেমিকা আছে, এখানে 2জন প্রেমিক আছে। কারা বেশি? এখানে তো সবাই কাছাকাছি আসতে চাইবে, বাট কাছাকাছি আসার টেন্ডেন্সিটা কাদের বেশি থাকবে? লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি থাকবে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম জাস্ট। অথবা এভাবে না নিয়ে তুমি এইভাবে চিন্তা করতে পারো। ধরো তুমি এখানে চুম্বক দিলা 3টা, এখানে একটা চুম্বক দিলা, এখানে 4টা চুম্বক দিলা, এখানে 2টা চুম্বক দিলা। আমার কথা হচ্ছে কোন ক্ষেত্রে এই চুম্বকগুলোর মধ্যে আকর্ষণটা বেশি হবে আর কোন ক্ষেত্রে কম হবে? অবশ্যই ভাই এই ক্ষেত্রে কম হবে, কারণ এখানে মাত্র 3জন আর একজন ইন্টারাক্ট করতেছে, আর এখানে ইন্টারাক্ট করতেছে 4জন আর 2জন, এবং এইখানে 4জন চাচ্ছে ইলেকট্রনগুলোকে নিয়ে আসতে, এবং 2জন ইলেকট্রন তারাও চাচ্ছে মাঝখানে কেন্দ্রে চলে আসতে। তো আমরা যখনই বাম থেকে ডানে যাব, দেখা যায়, বা বেরিলিয়াম থেকে যদি আমরা বোরনের কথা চিন্তা করি, তখন দেখা যাবে 5জন প্রোটন আর 3জন ইলেকট্রনের ইন্টারাকশন হচ্ছে। তারপরে বোরন থেকে যখন কার্বনে যাব, তখন দেখবো 6টা প্রোটন আর 1টা 2টা 3টা 4টা ইলেকট্রনের ইন্টারাকশন হচ্ছে। তো আমার কথা হচ্ছে আমরা যখন বাম থেকে ডানে যাব, তত দেখব যে সেই ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসার টেন্ডেন্সি ক্রিয়েট হবে। তাহলে ভাইয়া বাম থেকে যদি ডানে যাই, ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসে চলে আসার টেন্ডেন্সি যদি বেড়ে যায়, ইলেকট্রনগুলোর কি হয়? নিউক্লিয়াসে চলে আসার টেন্ডেন্সি যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তাদের এই কক্ষপথ কি, তারা ইলেকট্রনের নিউক্লিয়াসের বেশি কাছাকাছি থাকবে না ক্রমান্বয়ে, কারণ তাদের মধ্যে টেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে কাছাকাছি আসার। তো ধরো এতটুকু দূরত্বে 2টা ছিল, তাদের মধ্যে টেন্ডেন্সি কম, আবার এতটুকু দূরত্বে রাখলা, তাদের মধ্যে টেন্ডেন্সি বেশি কাছাকাছি আসার, তখন কি তারা কাছাকাছি চলে আসবে না? সো এই যে কাছাকাছি চলে আসলো, তার মানে কি আমরা বাম থেকে যত ডানে যাব, পারমাণবিক আকার কি হ্রাস পাবে নাকি বাড়বে? তোমরা বলো দেখি। তো আমি যেটা বললাম, আমরা যত বাম থেকে যত ডানে যাব, তত কি হবে? পারমাণবিক আকার কি পাবে? হ্রাস পাবে। এতটুকু বুঝছো কিনা? তুমি চুম্বক দিয়ে নর্মালি চিন্তা করো যে এইদিকে তুমি 3টা চুম্বক রাখলা, এদিকে 4টা চুম্বক রাখলা, 5টা চুম্বক, এবং প্রত্যেকটা এখানে আরো একটা চুম্বক রাখলা, এখানে 2টা চুম্বক, এখানে 3টা চুম্বক। কারা বেশি কাছাকাছি আসবে? বাম থেকে যত ডানে যাব, তত তাদের ইন্টারাকশন বাড়বে, তত তাদের ফোর্স বাড়বে, কাছাকাছি আসার টেন্ডেন্সি বাড়বে, তাদের আলটিমেট ব্যাসার্ধটা কমে যাবে। সো আমরা যদি বাম থেকে ডানে যাব, তত কি হবে? বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে। সালমা আক্তার, প্রাইভেট গ্রুপের লিঙ্ক কখন দেওয়া হবে সেটা তো তোমাকে বলা হবে না। বললে তো এখন আমি যদি বলি 4-5 মিনিট পরে দেওয়া হবে, 5 মিনিট পরে তুমি প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে তারপরে চলে যাবে, এটা তো বলা হবে না। আমি জানি না, আমি নিজেও জানি না আমি কখন দিব। আচ্ছা, তো এখন দেখো বাম থেকে ডানে গেলে তাইলে কি হয়? বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। তাহলে ভাই আমরা যদি সেম গ্রুপে যদি উপর দিক থেকে নিচে নামি, তখন কি হয়? সেম গ্রুপে আমরা যখন উপর দিক থেকে নিচে নামি, তখন যেটা হয় সেটা হচ্ছে, তা ঠিক আছে যে সেখানেও প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কিন্তু আমরা যখন সেম গ্রুপে উপর থেকে নিচে নামবো, তখন দেখা যাবে যে একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল তোমাকে জিনিসটা দেখাই। ধরো এখানে আমি হাইড্রোজেনের যদি চিত্রটা আঁকি, তাহলে হাইড্রোজেনের হচ্ছে একটা প্রোটন, আর এখানে একটা ইলেকট্রন। তবে দেখো লিথিয়ামের ক্ষেত্রে, এখানে এখানে হচ্ছে তোমার 3টা প্রোটন, আর হচ্ছে তোমার ইলেকট্রন হচ্ছে তোমার 3টা। তো ইলেকট্রন 3টা হলে কক্ষপথ তার 2টা লাগবে।
আচ্ছা, তারপর সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, সোডিয়ামের ক্ষেত্রে 11টা, আমি এখানে লিখি সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে 8টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে আরও একটা ইলেকট্রন। সো হোয়াট ডাজ ইট মিন, আমরা যখন উপর থেকে নিচে নামবো তখন তা ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা বাড়ে এবং তাদের মধ্যে টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে কাছাকাছি চলে আসার, সেটা ঠিক আছে, বাট প্রবলেম ইজ দ্যাট সেটা থেকেও বড় একটা ইফেক্ট আছে। বড় ইফেক্টটা কি, আমরা যখন উপর থেকে নিচে নামবো একই গ্রুপে, সেম গ্রুপে আমরা যখন উপর থেকে নিচে নামবো তখন দেখা যায় যে একটি করে কক্ষপথেই বেড়ে যায়। সো একটি করে কক্ষপথ বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে তাদের ব্যাসার্ধ কি হয়ে যায়, তোমার বড় হয়ে যায়, তারা বড় মলিকুলস হয়ে যায়। কারণ এখানে একটা ছিল, তারপরে আরও একটা বেড়ে যায়, তারপরে আরও একটা বেড়ে যায়। তুমি যদি সোডিয়াম থেকে যদি পটাশিয়ামে নামো তাহলে আরও একটা বেড়ে যাবে। সো একটা করে শেল বেড়ে যায়, একটা করে কক্ষপথ বেড়ে যায়। সো আমরা যখন উপর থেকে নিচে নামবো তখন একটি করে কক্ষপথ বেড়ে যাওয়ার কারণে তাদের পারমাণবিক ব্যাসার্ধ কি পায়, তোমার বৃদ্ধি পায়। তাদের পারমাণবিক ব্যাসার্ধ কি পায়, বৃদ্ধি পায়। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। তোমরা একটু আননেসেসারি কমেন্ট একটু কম করো, দরকার কারণ হচ্ছে তোমরা একটু আননেসেসারি কমেন্ট একটু কম করো, কারণ হচ্ছে আননেসেসারি কমেন্ট করলে প্রয়োজনীয় কমেন্টগুলো পড়া যায় না। সো আমি যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পারছো কিনা বলো দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা যদি বোঝো তারপরে আমরা একটা নিউ কনসেপ্টের দিকে যাব। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়া মানে পরমাণুর আকার কমে যাওয়া, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে পরমাণুর আকার বেড়ে যাওয়া। তো তুমি পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে পরমাণুর আকারটারও ডেসক্রাইব করতে পারবা, ঠিক আছে, ওকে। সো এখন আমরা যে কনসেপ্টটাতে যাব, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমরা লিখো যে আয়নীকরণ শক্তি। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আগে তোমরা ডেফিনেশনটা লিখবা, তারপরে আমি পুরো জিনিসটা বুঝাবো, তারপরে বাম দিক থেকে ডানে গেলে কি হয়, উপর দিক থেকে নিচে গেলে কি হয় সেটা বুঝাবো। দেখো আয়নীকরণ শক্তির কনসেপ্টটা লিখো যে আয়নীকরণ শক্তি মানে হচ্ছে গ্যাসীয় অবস্থায়, সবাই লিখে ফেলো, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, দেখো কমেন্ট বক্সে লিখে দিচ্ছি আয়নীকরণ শক্তির ডেফিনেশন, যে গ্যাসীয় অবস্থায়, আমি এই যে এইখানে বোর্ডে লেখা থেকে আমার ফোনে লেখা ভালো, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর, এটা একটু লিখো সবাই ডেফিনেশনটা, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এটা লিখে ফেলো। দেখো আমি তোমাদেরকে পাঠিয়ে দিছি, দেখো কমেন্ট বক্সে লিখে দিছি যে আয়নীকরণ শক্তি মানে যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর অর্থাৎ ধরো আমি লিথিয়ামের যদি চিত্রটা আঁকি, তাহলে এটা হচ্ছে লিথিয়ামের কয়টা থাকে, তিনটা প্রোটন, তাই না? এটা হচ্ছে 3টা প্রোটন। তো এখানে 3টা প্রোটনের পরে এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, এটা হচ্ছে 2টা ইলেকট্রন, আর এটা হচ্ছে তার শেষ কক্ষপথ যেখানে আরও একটা ইলেকট্রন আছে। তো আমি যদি এই শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে আমি কি করি, যদি শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিই, শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে যদি অসীম দূরত্বে সরিয়ে নিই, তখন আমাকে যে পরিমাণ কাজ করতে হবে, আচ্ছা এখানে না দিয়ে আমি এই জায়গাটাতে দেখাই, তখন তোমাদের জিনিসটা সেন্স করবে। এই জায়গাটাতে দেখাই একটি ইলেকট্রন। সো এখানে দেখো ইলেকট্রন আর এখানে প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বিরাজ করতেছে। সো আমি কি করলাম, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথ থেকে, এটা হচ্ছে শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে আমি অসীম দূরত্বে সরায় নিলাম। সো অসীম দূরত্বে সরায় নিলে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এটা হচ্ছে ডেফিনেশন। আমি তারপরে জিনিসটা পুরোটা বুঝাবো। তোমাদের আসলে এত কমেন্টের কারণে আমি যে কোন কমেন্টটা যে প্রয়োজনীয় এটা আমি পড়তে পারতেছি না।
আচ্ছা, তো এখন আমি এটার একটু ডিপ অ্যানালাইসিসে যাব যে আসলে এই জিনিসটা কি বোঝায়। আমরা যখন একটা ইলেকট্রনকে অসীম দূরত্বেই কেন সরাইতে হবে আমাকে, এবং ইলেকট্রনটাকে কেন অসীম দূরত্বে সরাইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইলেকট্রন সরাইলেই কেন কাজ হবে, কেন আমাদের শক্তি প্রয়োজন হবে, কেন শক্তি খরচ হবে। খুব ভালোভাবে একটু চিন্তা করো। আমাদের কাজ হচ্ছে আয়নীকরণ করা, মানে আয়ন বানানো। সো আয়ন বানানোর জন্য নর্মালি আমরা কি করি, ইলেকট্রনটাকে সরাই দিই। সো সেই ইলেকট্রনটাকে যদি আমরা সরায়ে দিই, ধরো এই ইলেকট্রনটাকে সরায়ে আমি হচ্ছে অসীম দূরত্বে না সরায়ে ইলেকট্রনটাকে আমি জাস্ট এদিকে রেখে দিলাম। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আয়নীকরণ করা, আয়ন করা, আয়ন সৃষ্টি করা। তাহলে কি করতে হবে, শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিতে হবে। এখন অসীম দূরত্বে না সরায় আমি কি করতে পারি, ইলেকট্রনটাকে একটু সরায় রেখে দিতে পারি। সেই এই এতটুকু দূরত্বে সরাইলে সেইখানে যে শক্তিটা ব্যয় হবে সেটাকে কেন আয়নীকরণ শক্তি বলা হয় না, সেটার কথা হচ্ছে তখন হয়তোবা আমার সেই আয়নটা তৈরির ক্ষেত্রে কিছুটা ত্রুটি থেকে যেতে পারে। কারণটাকে, কারণ যখন ভাই ইলেকট্রনটাকে তুমি এদিকে রেখে দিলা, ভাই ইলেকট্রন আর প্রোটনের মধ্যে কি আকর্ষণ শক্তি নাই, সেই ইলেকট্রন তো আবার সেই তার আকর্ষণের কারণে সেই কক্ষপথে আবার চলে আসতে পারে কিনা, আসতে পারে। সো তোমার সেই আয়ন তৈরি করার বা আয়ন সৃষ্টি করার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা বা আয়ন সৃষ্টি করার যে প্রক্রিয়া বা আয়ন সৃষ্টি করার যেই তোমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আর তোমার সফল হবে না। ঠিক আছে, উদ্দেশ্য আর কি হবে না, তোমার সফল হবে না। সো আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এমন একটা ওয়ে ফাইন্ড আউট করতে হবে, এমন একটা জায়গায় সেই ইলেকট্রনটাকে নিয়ে রাখতে হবে যেন সেই ইলেকট্রন এবং সেই প্রোটনের মধ্যে বিন্দুমাত্র কোনো আকর্ষণ শক্তি না থাকে এবং বিন্দুমাত্র কোনো সম্ভাবনা না থাকে যে ইলেকট্রনটা আবার ব্যাক করে শেষ কক্ষপথে চলে আসবে। তো সেটার জন্য তোমাদেরকে যে জিনিসটা আমাকে দেখাইতে হবে সেটা হচ্ছে দুইটা চার্জ, এখানে তো ইলেকট্রনও চার্জ, প্রোটনও একটা চার্জ। দুইটা চার্জের মধ্যে তাদের যে আকর্ষণ শক্তি বা সমধর্মী যদি চার্জ হয় তখন যে বিকর্ষণ শক্তি বিরাজ করে সেটা অসীম দূরত্ব পর্যন্ত তাদের মধ্যে এক্সিস্ট করে। অর্থাৎ একটা ইলেকট্রন এবং আরেকটা প্রোটন কিংবা দুইটা প্রোটন কিংবা দুইটা ইলেকট্রন, তারা একটা যদি বাংলাদেশে থাকে আর একটা যদি আমেরিকাতেও থাকে, তবুও তাদের মধ্যে টেন্ডেন্সি থাকবে আকর্ষণ বিকর্ষণ বলের বা ইন্টারাকশনটা থাকবে। অর্থাৎ অসীম দূরত্বের আগ পর্যন্ত আমাদের সেই টেন্ডেন্সিটা থাকে। সো আমাদেরকে সেই ইলেকট্রনটাকে সরাইতে গেলে এমন একটা দূরত্ব চুজ করতে হবে, এমন একটা জায়গায় সেটাকে নিয়ে রাখতে হবে যেই জায়গায় আসলে সেখানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার যে আকর্ষণ শক্তি, সে আকর্ষণ শক্তি একেবারে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাব, একটু ফিজিক্সে চলে যাব। সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে একটা প্রোটন। সো এখানে আমি জাস্ট দিলাম প্রোটন একটা চার্জ, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এবং আমি ধরলাম যে এই পজিটিভ চার্জটার এই এতটুক বাইরে যদি, ধরো এই এতটুক পজিটিভ চার্জটার এই এতটুক বাইরে যদি, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটার এতটুকু বাহিরে যদি, পজিটিভ চার্জটার এতটুকু বাহিরে যদি আমি এটা হচ্ছে পজিটিভ চার্জ এবং এটা হচ্ছে ধরো এখানে হচ্ছে, এইটা হচ্ছে প্রোটন, তিনটা প্রোটন ধরো, আর এখানে হচ্ছে ইলেকট্রন। তো ধরো এই এতটুকু দূরত্বের বাহিরে যদি আমি ইলেকট্রনটাকে রাখি, তখনই কেবল সেই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তি জিরো হয়। আকর্ষণ শক্তি জিরো হওয়া মানে কি, সেই ইলেকট্রনটাকে যদি তুমি এই এতটুকু দূরত্বে নিয়ে ফেলতে পারো, সেই ইলেকট্রনের আর কোনো টেন্ডেন্সি থাকবে না শেষ কক্ষপথে ব্যাক করার। সো দ্যাট মিন্স প্রোটন এবং ইলেকট্রন, আমি বলতে পারবো ইলেকট্রনটাকে আমি সাকসেসফুলি সরাইতে পারছি। কখন আমি বলতে পারবো, যখন গিয়ে দেখবো যে এখানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল একেবারে জিরো হয়ে গেছে। কারণ প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ বল যদি জিরো থাকে, সেই ইলেকট্রন আর প্রোটনের কাছে ব্যাক করতে পারবে না। কিন্তু আকর্ষণ শক্তি যদি একটু হলেও থাকে, তবে একটু সম্ভাবনা থাকে যে আমি যেই ইলেকট্রনটাকে সরাইলাম সেই ইলেকট্রনটা আবার ব্যাক করে ফিরে আসলো। এতটুকু জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আস্তে আস্তে আমি সব আনসার দিব, কেন গ্যাসীয় অবস্থাতেই সম্ভব, কেন অন্য অবস্থাতে সম্ভব না, কেন অসীম দূরত্বেই সরাইতে হচ্ছে, কেন কাজ করতে হচ্ছে। আমি এখন জাস্ট এটা বোঝাচ্ছি কেন আমরা অসীম দূরত্বে সরাইতে হচ্ছে আমাদেরকে। বাট তোমরা বলো যে এতটুকু কনসেপ্ট তোমরা বুঝছো কিনা, যে আমি যখন আয়নীকরণ শক্তির কনসেপ্টটা অ্যাপ্লাই করতে যাই, যে শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে আমরা সরাইলাম, তো সরাইলে সেটাকে কেন আমাকে অসীম দূরত্বে সরাইতে হবে,
কারণ কি, কারণ আমি যদি যে কোনো দূরত্বে নিয়ে রেখে দিই তখন কি থাকবে, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা আকর্ষণ শক্তি বিরাজ করবে, ইন্টারাকশন করবে, সেই ইলেকট্রন আবার ব্যাক করে কক্ষপথে চলে আসবে। সো আমার যে অবজেক্টিভস ছিল, আমার যে এইম ছিল একটা আয়ন বানানো, সেই আয়ন বানানোটা কোনোভাবেই পসিবল হবে না। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো নর্মালি এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে, দুইটা চার্জের মধ্যে যেই পরিমাণ বল কাজ করে সেটা আমরা কুলম্বের সূত্র দিয়ে আমরা সেটা বের করতে পারি। যেমন এখানে এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যেই পরিমাণ চার্জ, যেই পরিমাণ ফোর্স কাজ করতেছে বা যেই পরিমাণ বল কাজ করতেছে সেটাকে আমরা নির্ণয় করব। অর্থাৎ কুলম্ব ফোর্স মানে কুলম্বের সূত্র অনুযায়ী দুইটা চার্জের মধ্যকার বল, সেই চার্জ দ্বয়ের পরিমাণের, অর্থাৎ এখানে যে প্রোটন আছে সেই প্রোটন এবং ইলেকট্রনের চার্জের গুণফলের সমানুপাতিক, এবং তাদের যে দূরত্ব আছে, ধরো তাদের এই যে দূরত্ব, তাদের দূরত্ব ধরলাম ডি, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে একটা সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক চিহ্নকে যদি আমি তুলে দিতে চাই তখন আমাকে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে। এটা হচ্ছে একটা প্রোটন, এটা হচ্ছে একটা ইলেকট্রন, নিচে হচ্ছে ডি স্কোয়ার। এটা হচ্ছে কুলম্ব লো। তোমরা যে গ্রেভিটি যে লো পড়ে আসছো, যে দুইটা বস্তুর মধ্যে, নর্মালি দুইটা বস্তু, এটা যদি M1 হয়, এটা যদি বড় হাতের M হয়, এটা যদি ছোট হাতের M হয়, তাদের মধ্যকার দূরত্ব যদি ডি হয়, তাহলে এখানে তাদের মধ্যকার যে ফোর্স কাজ করে, যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাজ করে, সেই বলের মান কি পড়ছিলাম, তাদের ওই দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নিউটনের সূত্রটা আমরা পড়ে আসছি ক্লাস 8-এ। সো নিউটনের সূত্রটার মতোই জাস্ট সেই কুলম্বের সূত্রটা, যখন দুইটা চার্জ থাকে একটা নির্দিষ্ট দূরত্বে, তখন সেই দুইটা চার্জের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা হচ্ছে তাদের ওই চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, খুব ভালোভাবে একটু চিন্তা করে দেখো তোমরা, এখানে খুব ভালো একটা চিন্তার বিষয় আছে। সেটা হচ্ছে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ইলেকট্রনটাকে এমন দূরত্বে সরায় নিতে যেন সেখানে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার যে ফোর্স, মধ্যকার যে বলের মান, সেই বলের মান একেবারে জিরো হয়ে যায়। সেই বলের মান কি হয়ে যায়, একেবারে জিরো হয়ে যায়। সো এখানে দেখো, তাইলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা দেখবো যে কখন সেই বলের মানটা জিরো হয়ে যায়। দেখো এখানে এফ এর মানটাকে আমরা ইনিশিয়ালি জিরো ধরি, জিরো ধরার পরে আমরা দেখবো যে আসলে এই এফ এর মানকে যদি আমরা জিরো করতে চাই তখন আমাদেরকে আলটিমেটলি এখানে কি করতে হয়। দেখো এখানে হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে ইলেকট্রন, প্রোটনের চার্জের পরিমাণ, ইলেকট্রনের চার্জের পরিমাণ বাই তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সো এখানে আমি যদি বলের মানকে জিরো দেই, সেটা বোঝায় যে এখানে হয়তো লবের মানটা জিরো, নয়তোবা দেখো একটা ভগ্নাংশের মান কখন জিরো হয়, একটা ভগ্নাংশের মান কখন জিরো হয়, প্রথমত যদি সেই ভগ্নাংশের লবের মানটা জিরো হয়। দেখো আমি যদি 0/3 দিই তখন সেই ভগ্নাংশের মান আসবে জিরো, তাই কিনা? আমি যদি 0/3 দিই তখন সেই ভগ্নাংশের মান আসবে কত, জিরো। তো এখন জিনিসটা চিন্তা করে দেখো, এখানে 0 = C × P × E/D স্কোয়ার, অর্থাৎ এই ভগ্নাংশটার মান যদি জিরো হইতে হয় তাহলে কি হইতে হবে, আমাকে এখানে যে সি আছে সেই সি এর মান জিরো হইতে হবে, অথবা পি এর মান জিরো হইতে হবে, অথবা ই এর মান জিরো হইতে হবে। যদি যে কোনো একটা জিরো হয় তাহলে জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরো হয়, উপরে আমরা জিরো পাবো, বাই নিচে ডি স্কোয়ার পাবো, আলটিমেটলি জিরো রেজাল্ট আসবে। বাট প্রবলেম ইজ দ্যাট লবে যা আছে কোনো কিছু জিরো হইতে পারে না। ফার্স্ট কথা হচ্ছে, এখানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹। সো এটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট, এটাতে জিরো হওয়ার কোনো পসিবিলিটি নাই। সেকেন্ড কথা হচ্ছে, প্রোটনের একটা নির্দিষ্ট চার্জ এক্সিস্ট করে, তোমরা জানো, আমি থার্ড চ্যাপ্টারে পড়াইছি 1.6 × 10⁻⁹ কুলম্ব, এবং ইলেকট্রনের একটা চার্জ এক্সিস্ট করে 1.6 × 10⁻⁹ কুলম্ব। সো এখানে কনস্ট্যান্ট প্রোটন এবং ইলেকট্রন তাদের সবার ভ্যালু হচ্ছে নন জিরো, অর্থাৎ কোনোটাই জিরো না। সো আলটিমেটলি এখানে যে লব আছে সেই লবটা কোনোভাবেই জিরো হইতে পারে না। কিন্তু আমি যদি ফোর্সকে যদি জিরো বানাইতে চাই, লব যদি জিরো না হয়, তাহলে জিরো বানানোর ওয়েটা কি, একটা ওয়ে আছে,
সেটা হচ্ছে এই হরটাকে অসীম পর্যন্ত পৌঁছায় নিতে। এখন হরটাকে অসীম পর্যন্ত পৌঁছায় নিলে কেন সেটা 0 হবে আমি তোমাদেরকে বলি। এখন এখানে আমরা যদি একটা ভগ্নাংশের হরের মানটাকে বাড়াইতে থাকি তখন সেই ভগ্নাংশের আলটিমেট রেজাল্টের মান কমতে থাকে। যেরকম আমি তোমাকে উদাহরণ দেখাই, ধরো এখানে 1, এটা হচ্ছে আমরা লবটাকে কনস্ট্যান্ট রেখে আমরা হচ্ছে নিচে 1 দিলাম, এটার রেজাল্ট কত আসবে 1। আবার উপরে 1, লবটাকে কনস্ট্যান্ট রাখবো, লবটার মানটাকে বাড়াবো, 1 থেকে এটাকে বাড়াই দিলাম 10, 10, তাহলে এটা কত হয়ে যাবে 0.1। তাহলে আমি এখানে কি করব, 1 নিচে দিব 100, তাহলে কত হবে 0.01। আমি এখানে 1 দিব, এখানে দেব 1000, তাহলে এটা আসবে 0.001। আমি এখানে 1 দিয়ে আমি যদি এখানে 1 2 3 4 এরকম যদি দিয়ে দিই, 1 যদি এরকম দিয়ে দিই, দেখো নিচে অনেক বড় একটা সংখ্যা বসাইলাম, তখন আলটিমেট রেজাল্টের মান দেখো 0-র কাছাকাছি যাচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 0.1 2 3 4 5 6 7 8 9। দেখো সংখ্যাটা কত ছোট হয়ে গেল, 0.0000001। সো দ্যাট মিনস আমি যখন লবটাকে ফিক্সড রেখে আমি যদি হরের মানটাকে বাড়াইতে থাকি, যেমন দেখো 1 থেকে 10-এ আসলাম, 10 থেকে 100-এ আসলাম, 100 থেকে 1000-এ আসলাম, 1000 থেকে ধরো যে বিলিয়নে চলে গেলাম বা কোটিতে চলে গেলাম। সো আমি যখনই এই হরের মানকে বাড়াচ্ছি, দেখো রেজাল্টের মান কি হচ্ছে, 1 থেকে 0.1 হলো, তারপর 0.01, তারপর 0.001, তারপরে দেখো 0.00001। দ্যাট মিনস আমি যদি এই লবটাকে ঠিক রেখে আমি যদি এই যে হরটা আছে সেই হরটাকে যদি আমি যদি এই ডিকে বা দূরত্বটাকে যদি ইনফিনিটির দিকে নিয়ে যাই, কনস্ট্যান্ট আমি যদি কি করি, ডিটাকে ইনফিনিটির দিকে নিয়ে যাই বা অসীম, অসীম মানে কি কোটি কোটি, তুমি যত বড় সংখ্যা চিন্তা করতে পারো তার থেকেও বড় আমরা যদি নিচে এরকম একটা সংখ্যা কল্পনা করি, তখন আলটিমেটলি কি হবে, এখানে যে ফোর্স তখন আলটিমেটলি 0-র দিকে যাবে, অর্থাৎ ডি টেন্ডস টু ইনফিনিটি, তো এফ টেন্ডস টু 0। তখন কী হবে, আলটিমেটলি এই ফোর্সের যে ভ্যালু, সেই ফোর্সের ভ্যালু 0 হইতে থাকবে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, প্রোটন এবং ইলেকট্রনের যেই মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে যদি আমরা 0 করতে চাই, আমরা যদি এমন একটা কন্ডিশন চাই যে সেই ইলেকট্রনটা আর ব্যাক করে আসবে না বা ব্যাক করে আসার কোনো ধরনের সম্ভাবনা নাই, তখন আমাদেরকে কি করতে হবে, সেই প্রোটনটা থেকে ইলেকট্রনটাকে অবশ্যই অসীম দূরত্বে সরায় নিতে হবে। এতটুকু জিনিস বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সি হচ্ছে কনস্ট্যান্ট 9 × 10⁹, এটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। যে আমরা যদি সেই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বল যদি আমরা 0 করতে চাই, আমরা কি করতে চাই, সেই প্রোটন এবং ইলেকট্রনের আকর্ষণ বল যদি আমরা 0 করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে এইখানে যে দূরত্বটা আছে সেই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার দূরত্ব, সেই দূরত্বকে অবশ্যই আমাকে অসীম দূরত্ব বানায় নিতে হবে, অসীম দূরত্বে সরাইতে হবে। সি এর মানটা হচ্ছে 9 × তোমরা ফিজিক্সে পড়বা 10th চ্যাপ্টারে, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার স্কোয়ার কুলম্ব। তোমরা এটা পড়বা, তোমরা এটা ফিজিক্সের চ্যাপ্টার 10-এ পড়বা। তোমরা তো এখন এই চ্যাপ্টার তো পড়ার কথা, তো আচ্ছা ফিজিক্সে কি তোমাদের এই স্থিরতড়িৎ চ্যাপ্টারটা নাই? কেউ আমাকে একটু বলো তো দেখি, ফিজিক্সে কি তোমাদের শর্ট সিলেবাসে স্থিরতড়িৎ চ্যাপ্টারটা নাই SSC 22-এর? ও মাই গড, তোমাদের ফিজিক্সে স্থিরতড়িতের চ্যাপ্টার নাই? তাহলে তো এই জিনিস বুঝতে তোমাদের প্রবলেম হবেই। দেখো তারপরে আমি যতটুকু বুঝাইছি আশা করি যে বুঝাইতে পারছি। দেখো আমি তোমাকে যে কনসেপ্টটা দিছি সেই কনসেপ্টটা হচ্ছে
আমরা শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে সরাইতে চাচ্ছি। ধরো এই ইলেকট্রনটা, এখানে প্রোটন, এখানে ধরো এটা একটা শেষ কক্ষপথ, এখানে একটা ইলেকট্রন ছিল, আমরা সেই ইলেকট্রনটাকে সরাইতে চাচ্ছি। এখন সেই ইলেকট্রনটাকে সরাই যদি আমি এতটুকু দূরত্ব নিয়ে রেখে দিই, তখন দেখা যাবে যে সেই ইলেকট্রনটা আবার ব্যাক করে সেই প্রোটনের আকর্ষণের কারণে আবার ব্যাক করে এখানে কক্ষপথে চলে আসবে। সো আমাকে কি করতে হবে, আমাকে ইলেকট্রনটাকে এমন দূরত্বে সরাইতে হবে যেন সেই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল কত হয়ে যায়, 0 হয়ে যায়। সো আমি ধরলাম যে এখানে আমি ইলেকট্রনটাকে আমি কতটুকু দূরত্বে সরাইলাম, আমি এতটুকু d দূরত্বে সরাইলাম, এবং সরানোর পরে আমি গিয়ে দেখলাম তাদের মধ্যকার আকর্ষণ বল কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো আমি লিখলাম যে তাদের মধ্যকার আকর্ষণ বলের মান কত, F = c ইন্টু এই চার্জের পরিমাণ ইন্টু ইলেকট্রনের চার্জের পরিমাণ বাই d স্কোয়ার। সো উপরেরটা 0 হওয়া পসিবল না, উপরেরটা 0 হওয়া পসিবল না, কারণ এটা একটা কনস্ট্যান্ট যেটার ভ্যালু আছে 9 × 10⁹। প্রোটনের চার্জ আছে, এটার ভ্যালু আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের চার্জ আছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। সো উপরের লব কোনোভাবেই 0 হওয়া পসিবল না। সো হর দিয়ে আমরা একটা ভগ্নাংশকে 0 বানাইতে পারি কখন, তখনই যখন আমরা সেই হরটার যে ভ্যালু আছে সেই হরটার ভ্যালু বাড়াইতে বাড়াইতে আমরা যখন একেবারে অসীমের দিকে নিয়ে যাব, তখন দেখা যাবে যে সেটা 0 হয়ে যাবে। ধরো তুমি এখানে 1 দিয়ে, নিচে 1 দিয়ে 100টা শূন্য দিলা, তাহলে কি আসবে, তাহলে তোমার রেজাল্টটা কি আসবে, 0.000 এরকম 99টা শূন্যের পরে 1 আসবে, সংখ্যাটা কি একেবারে 0 না? তো এরকম আর কি, যে তার মানে সেই আমি কতটুকু দূরত্বে সরায় নিলে আমি যে আয়নটা করতে চাচ্ছি সেই আয়নটা করাটা পসিবল হবে। কতটুকু দূরত্ব সরায় নিলে সে আয়নটা পসিবল হবে, আমি যখন এই ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সরায় নিব। এতটুকু কনসেপ্ট বুঝছো কিনা একটু ভালো করে জানো, তারপরে আমি তাহলে নেক্সট সেকশনে যাব। তাহলে আমরা কি করব, ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সরায় নিব। আমি যদি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিতে পারি, তখন আমার কি হবে, তখন আমার সেই আয়নটা করাটা পসিবল হবে। সেই ইলেকট্রনটার আর কোনো টেন্ডেন্সি থাকবে না, যেহেতু তাদের বলের মানটা 0, আর কোনো টেন্ডেন্সি থাকবে না সেই ইলেকট্রনটা আবার কক্ষপথে ব্যাক করার। ফার্স্ট গেল হচ্ছে এটা। এখন আমি তোমাদেরকে বলি যে ডেফিনেশনটা আবার খেয়াল করো। ডেফিনেশনে কি ছিল, কোনো একটি পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যতটুকু কাজ হয় বা যতটুকু শক্তি খরচ হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন কথা হচ্ছে ভাই কেন শক্তি খরচ হবে, জিনিসটাকে ইজিলি চিন্তা করো। দেখো এটা হচ্ছে ইলেকট্রন আর এটা হচ্ছে প্রোটন। ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ বল আছে। তুমি একটা চৌম্বকের কথা চিন্তা করো, এটা না করে তুমি একটা চৌম্বকের কথা চিন্তা করো। তুমি একটা চৌম্বকের কথা চিন্তা করো, সেটা হচ্ছে ধরো এখানে একটা চৌম্বক আছে, এখানে একটা চৌম্বক আছে, দুইটাকে আকর্ষণ করতেছে। এখন তুমি এই চৌম্বকটাকে সরাবা, অসীম দূরত্ব পর্যন্ত সরাবা। সো এই চৌম্বকটাকে যদি অসীম দূরত্ব পর্যন্ত সরাও, এই চৌম্বকটা তো এই চৌম্বকটাকে আকর্ষণ করতেছিল, তখন একজন আরেকজন কি ধরে রাখতে চাইবে না। ধরো এটা হচ্ছে দুইটা চৌম্বক, এটা হচ্ছে দুইটা চৌম্বক। এখন সেই দুইটা চৌম্বক একে অপরকে আকর্ষণ করতেছে। এখন তুমি কি করলা, এই চৌম্বকটাকে অসীম দূরত্বে সরায় নিতে চাইলে এই চৌম্বকের কাছ থেকে। তুমি যখন এই চৌম্বকের কাছ থেকে ডান হাতের চৌম্বকটাকে সরায় নিতে চাবা, তখন কি হবে, তোমার শক্তি প্রয়োগ করা লাগবে না। তোমার শক্তি প্রয়োগ করা লাগবে কিনা, তোমার শক্তি খরচ হবে কিনা, কারণ কি, কারণ হচ্ছে তুমি আকর্ষণ বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো। এখানে যে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে, সেই আকর্ষণ বলের বিরুদ্ধে তুমি কাজ করতেছো। সো তোমার সেখানে শক্তি খরচ হচ্ছে। তার মানে আমরা যখন সেখানে একটা ইলেকট্রনকে আমরা অসীম দূরত্বে সরায় নিতে চাইব, তখন কি হবে, শক্তি খরচ হবে। তখন কি হবে, শক্তি খরচ হবে, বা আমার শক্তি দিতে হবে, আমার শক্তি লাগবে। এবং এখানে যে ইলেকট্রনটাকে যে নর্মালি সরানোটা, সেই সরানোটা আমরা কিভাবে সরাই, নর্মালি তাপ দিয়ে সরাই। এবং আমরা যখন তাপ দিতে থাকি তখন সেই ইলেকট্রনটাকে আমরা অ্যাকচুয়ালি সেই শক্তিটা আমরা প্রয়োগ করতে থাকি, যেই শক্তি দিয়ে আমরা সেই ইলেকট্রনটাকে আমরা অসীম দূরত্বে সরাবো। তাপ দিতে দিতে এটা একটা টাইমে গ্যাসীয় অবস্থায় পৌঁছায় যায়, এবং গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পরেই গিয়ে সেই ইলেকট্রনটা অসীম দূরত্বে যায়, বা এটা ইলেকট্রনটা ছুটে যায়। সো দ্যাটস ওয়াই ডেফিনেশনটা এরকম। দেখো দ্যাটস ওয়াই ডেফিনেশনটা এরকম যে গ্যাসীয় অবস্থায়
দেখো দ্যাটস ওয়াই ডেফিনেশনটা এরকম যে গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় লিখো, গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, এখন তোমরা বুঝবা, দেখো এখন ডেফিনেশনটা বুঝবা যে গ্যাসীয় অবস্থায় পরমাণুর শেষ কক্ষপথ থেকে, পরমাণুর শেষ কক্ষপথ থেকে, পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে, এখন খুব ভালোভাবে চিন্তা করো, একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে, অসীম দূরত্বে সরিয়ে নিতে, অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয়, যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। তাহলে কি বলা হয়? আয়নীকরণ শক্তি বলা হয়। এখন সবাই ডেফিনেশনটা বুঝছো কিনা, এটা মাথায় থাকবে কিনা বল। লিঙ্ক যে আমি কখন দিব সেটা আমিও জানি না। আমি কি বললাম, আজকে এখন পর্যন্ত 158 জন ক্লাসে আছে। আজকে যারা থাকবে তারাই রিয়েলি পরবর্তী ব্যাচে টিকে থাকতে পারবে, ঠিক আছে? সো একটু চিন্তা ভাবনা করি। সো সবাই বলো এখন তোমরা এই জিনিসটা বুঝছো কিনা যে গ্যাসীয় অবস্থায় পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে কি বললাম, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি বলা হয়। বুঝতে পারছো? আজকে 158 জন ক্লাস করতেছে, সবাই ক্লাসের মধ্যে আছে, কেউ যায় নাই। শুরুর দিকে 160 জন দেখছিলাম, সেখান থেকে 158 জন ক্লাস করতেছে। আজকে যারা থাকবা তারা সামনের ক্লাসগুলো করতে পারবা। আমি জানি সেই 158 জনের মধ্যে অনেকের টেন্ডেন্সি আছে সামনের গ্রুপে অ্যাড হবা, অ্যাড হয়ে তোমরা আবার এরকম ফাঁকিবাজি শুরু করবা। সেই জন্য প্রতি ক্লাসেই লিঙ্ক দেওয়া হবে, নতুন করে এক একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ওইটা আমি অ্যাড হবা, ক্লাস করতে পারবা, নাহলে ক্লাস করতে পারবা না, ঠিক আছে? সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও যে গ্যাসীয় অবস্থায় পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। তোমাদের এসএসসি 22-এর কিছু জায়গার বেসিক এত খারাপ যে তোমরা শক্তি আর বল সেই দুটা জিনিস যে ডিফারেন্ট জিনিস সেটাও তোমরা জানো না, ফিজিক্সে সেটাও পড়ো নাই। তোমাদের অবস্থা কোন পরিমাণ মানে খারাপ সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না। ঠিক আছে? সো এখন দেখো এটা হচ্ছে তাহলে আয়নীকরণ শক্তির ডেফিনেশন। তার মানে আয়নীকরণ শক্তিটা কি? আমি যখন ইলেকট্রনটাকে সরাইতে যাব তখন এখানে দেখবো যে সেই ইলেকট্রনটা প্রোটনের সাথে আকর্ষণ অবস্থায় আছে, বা প্রোটনটা ইলেকট্রনটাকে আকর্ষণ করে ধরে রাখতে চাইবে। আমি সেই ইলেকট্রনটাকে সরাইতে চাইব, তখন আমাকে কি করতে হবে? শক্তি খরচ করতে হবে। সো দেখো আচ্ছা, তো দেখো আমরা এখন কি করব, আমরা এখন দেখো বাম থেকে যদি ডানে যাই তখন পরমাণুর কি চেঞ্জ হয়? আয়নীকরণ শক্তি চেঞ্জ হয়, এবং উপর থেকে যদি আমরা নিচে নামি তখন আয়নীকরণ শক্তির কি চেঞ্জ হয়। ঠিক আছে? দেখো সো 2 নম্বর পর্যায়ের কথায় আমরা চিন্তা করি। আমাদের এই 2 নম্বর পর্যায়ে কারা কারা ছিল? 2 নম্বর পর্যায়ে ছিল লিথিয়াম, দেন বেরিলিয়াম, দেন বুরন, এখানে ছিল বুরন, দেন কার্বন, দেন হচ্ছে তোমার নাইট্রোজেন, দেন হচ্ছে অক্সিজেন, দেন হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে? দেন হচ্ছে তোমার নিয়ন। নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, সেটাকে নিয়ে আমরা আলোচনা আপাতত করতেছি না। আমরা আলোচনা করবো সেই লিথিয়াম, বেরিলিয়াম, বুরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এদের মধ্যে আমরা যদি বাম থেকে ডানে যাই আয়নীকরণ শক্তির কি চেঞ্জ হবে? সো একটা জিনিস মাথায় রাখবা, আয়নীকরণ শক্তি নির্ণয় করতে গেলে বা এই আয়নীকরণ শক্তির ব্যাখ্যা দিতে গেলে অবশ্যই তোমাকে পারমাণবিক ব্যাসার্ধের যে ব্যাখ্যা ছিল সেই ব্যাসার্ধের ব্যাখ্যাটা দিয়ে আসতে হবে। যেরকম দেখো এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে?
তিনটা প্রোটন আছে, আর তার ইলেকট্রন আছে এখানে একটা এবং তার শেষ কক্ষপথে এখানে আরেকটা ইলেকট্রন। আচ্ছা, আর এখানে বেরিলিয়ামে দেখা যাচ্ছে ধরো চারটা প্রোটন আছে, সো এখানে ইলেকট্রন আছে ধরো তোমার এখানে দুইটা, দেন এখানে এটার আকারটা একটু ছোট, দেন এখানে দুইটা ইলেকট্রন আছে এক্সিস্ট করতেছে। সো আমরা বাম থেকে যতই ডানে যাব, খুব ভালোভাবে সবাই মাথায় নিয়ে রাখো, আমরা যখন বাম থেকে ডানে যাব তখন কি হবে, তখন পরমাণুর আকার হ্রাস পাবে, এবং পরমাণুর আকার শুধুমাত্র হ্রাস পাবে না, কক্ষপথের সংখ্যাও বাড়বে না, কিন্তু সেখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। সো এখানে যেহেতু বাম থেকে ডানে গেলে যেহেতু পারমাণবিক আকার হ্রাস পায়, সো পারমাণবিক আকার হ্রাস পাওয়া বা পারমাণবিক ব্যাসার্ধ কমে যাওয়া মানে শেষ কক্ষপথের ইলেকট্রন এবং প্রোটন তাদের মধ্যকার যে আকর্ষণ শক্তি বিরাজ করবে সেটা বাম থেকে ডানের মলিকিউলসে বেশি বিরাজ করবে। একটু ভালোভাবে চিন্তা করে আমি বলি, তোমাকে নর্মাল একটা আনসার দিবা, এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে বেরিলিয়াম। এই লিথিয়ামের তিনটা প্রোটন মিলে শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে ধরে রাখছে, আর এখানের ইলেকট্রনগুলোকে চারটা প্রোটন মিলে ধরে রাখছে। এখন তুমি আমাকে বলবা এখানের ইলেকট্রনের প্রতি এখানের প্রোটনের শক্তি বেশি, নাকি এইখানের তাদের মধ্যকার বল বেশি, নাকি এখানের যেই প্রোটন এবং এখানে যে ইলেকট্রন তাদের মধ্যকার ফোর্স বা বল বেশি? কেউ যেন আমাকে বলো দেখি। তোমরা আমাকে এই কোশ্চেনটার আনসার দেও। বেরিলিয়ামের ফোর্স বেশি। কেন বেরিলিয়ামের ফোর্স বেশি? সেই ফোর্স বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখানে তাদের আকার কম এবং তারা কাছাকাছি আছে এবং তাদের প্রোটন সংখ্যা বেশি। সো এখানে তাদের প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা বেশি, তাদের আকারটা ছোট, তারা কাছাকাছি আছে, সো তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। এখন তোমরা আমাকে বলবা যে এখান থেকে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে কোন ইলেকট্রনটাকে, কোন পরমাণুর শেষ কক্ষপথের একটি ইলেকট্রনকে সরাইতে আমার বেশি শক্তি খরচ করতে হবে, এটা তোমরা বলবা, লিথিয়ামের নাকি বেরিলিয়ামের? লিথিয়ামের নাকি বেরিলিয়ামের? শিওর বেরিলিয়ামের। কারণ আমরা যত বাম থেকে ডানে যাব, খেয়াল করো, আমরা যত বাম থেকে ডানে যাব তত কি হবে, বাম থেকে ডানে গেলে এই শেষ কক্ষপথের যে ইলেকট্রন, সেই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি প্রোটনের আকর্ষণ শক্তি বেড়ে যাবে, আকর্ষণ বল বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ তাদের বাম থেকে ডানে গেলে ক্রমান্বয়ে তাদের আকারটা ছোট হইতে থাকে। সো আকারটা যেহেতু ছোট হইতে থাকে, সেহেতু কি হয়, সেহেতু আকারটা ছোট হইতে থাকার কারণে তাদের কাছাকাছি থাকার কারণে তাদের মধ্যকার আকর্ষণ বলটা বেশি থাকে। তাদের মধ্যকার আকর্ষণ বল বেশি থাকার কারণে সেখান থেকে যখন আমি একটা ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিতে চাইবো, আমার তখন বেশি শক্তি খরচ করতে হবে। অর্থাৎ বাম থেকে যখন ডানে যাব তখন আয়নীকরণ শক্তি কি হয়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি কি পায়? বৃদ্ধি পায়। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এখন আমরা দেখবো, এখন তোমরা সেটা নিজেরা বলতে পারবা। আমি যদি উপর দিক থেকে নিচে আসি, যেমন আমি যদি এইটার কথা চিন্তা করি, হাইড্রোজেন, লিথিয়াম, দেন হচ্ছে HLiNa, দেন হচ্ছে পটাশিয়াম, KRb, আমি যদি এইটার কথা চিন্তা করি, আমি যদি একই গ্রুপে, অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ ধরো, আমি যদি একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে যাইতে থাকি, তখন কি ঘটবে বলো দেখি। আমি যখন একই গ্রুপে উপর দিক থেকে নিচের দিকে নামতে যাব তখন কি হবে? তখন হচ্ছে দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের হচ্ছে একটা প্রোটন, এটা হচ্ছে একটা কক্ষপথ, একটা ইলেকট্রন এখানে এক্সিস্ট করতেছে। লিথিয়ামের কয়টা? 3টা প্রোটন,
এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন তার, এবং তার শেষ কক্ষপথে আরও একটা ইলেকট্রন আছে। তারপরে সোডিয়ামের কত 11টা প্রোটন, এখানে তার 2টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরে আছে তোমার আরও একটা ইলেকট্রন। সো আয়নীকরণ শক্তি অ্যাকচুয়ালি কোন ইলেকট্রনটাকে নিয়ে ডিল করে? শেষ কক্ষপথের ইলেকট্রনটাকে নিয়ে ডিল করে। সো এখানে দেখো হাইড্রোজেন থেকে আমরা যত উপর দিক থেকে যত নিচের দিকে নামতে থাকবো তত কি হবে? তত তোমার পারমাণবিক আকার কি পাবে? বৃদ্ধি পাবে। পারমাণবিক আকার কি পাবে? বৃদ্ধি পাবে। সো উপর দিক থেকে নিচে নামলে পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়া মানে এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে সরে যাওয়া, এবং শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর যদি নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় তাহলে তাদের মধ্যকার আকর্ষণ শক্তি কমে যাবে বা আকর্ষণ বল কমে যাবে। যখন দূরে দূরে থাকবে, দুইটা চৌম্বককে দূরে দূরে রাখো না, তাদের মধ্যে আকর্ষণ বল কম থাকবে। দুইটা চৌম্বককে কাছাকাছি রাখো, তাদের মধ্যে আকর্ষণ বল বেশি থাকবে। সো উপর থেকে যখন আমরা নিচে নামি তখন পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তখন কি পায়? পারমাণবিক আকার বৃদ্ধি পায়। সো আমরা যখন উপর দিক থেকে নিচে নামবো, পারমাণবিক আকার বৃদ্ধি পাওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাবে। আকর্ষণ কমে যাওয়ার কারণে আমি যদি একটা ইলেকট্রনকে এখান থেকে যদি টান দিই তখন আগেরটা থেকে কম শক্তি লাগবে। আগেরটা থেকে কি লাগবে? আমার কম শক্তি খরচ হবে, কারণ এখানে তো তাদের মধ্যকার আকর্ষণ বল অনেকটা কম। সো আমি যখন তাদেরকে টান দিব তখন ইজিলি সরানো যাবে, অর্থাৎ কম শক্তি খরচ হবে। কিন্তু এটাতে যদি টান দিতে চাই, এখানে ইলেকট্রনটা স্ট্রংলি এখানে তোমার অ্যাটাচড, তো স্ট্রংলি অ্যাটাচড এটাকে যদি আমি টান দিয়ে সরাইতে চাই তাহলে আমাকে বেশি শক্তি খরচ করতে হবে। সো আমরা যখন উপর দিক থেকে নিচে নামবো তখন কি হবে? শেষ কক্ষপথে একটি করে কক্ষপথ বাড়বে। একটি করে কক্ষপথ বাড়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেড়ে যাওয়ার কারণে তাদের মধ্যকার আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল কম থাকার কারণে তাদেরকে কম শক্তি খরচ করে ইলেকট্রনটাকে সরায় ফেলা যাবে। দ্যাটস ওয়াই আমি যখন উপর দিক থেকে একই গ্রুপে উপর দিক থেকে নিচে আসবো তখন কি হবে? আয়নীকরণ শক্তি কমে যাবে। এতটুকু সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। একজন হচ্ছে বাম থেকে ডানেরটা আবার বোঝাবো। দেখো তুমি যখন বাম থেকে ডানে যাবা পারমাণবিক আকার কি পাবে? হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ কক্ষপথ সংখ্যা বাড়ে না, কিন্তু একটা করে প্রোটন বাড়ে, একটা করে ইলেকট্রন বাড়ে। সো ইলেকট্রন এবং প্রোটনগুলোর মধ্যে ফোর্স বেশি হয়। সো বাম থেকে যখন ডানে যায় ফোর্স বেশি থাকার কারণে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ফোর্স বেশি থাকার কারণে এটা কি হয়ে যায়? তোমার ছোট হয়ে যায়। সো ছোট থাকার কারণে দেখা যায় যে ইলেকট্রন এবং এখানের নিউক্লিয়াস কাছাকাছি অবস্থায় থাকে। কাছাকাছি অবস্থায় থাকলে এখানের ইলেকট্রন এবং এখানের যে প্রোটন আছে সেই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ শক্তি বেশি থাকে। বেশি থাকার কারণে তুমি যদি এখানে ইলেকট্রনটাকে সরাইতে চাও তখন তোমার বেশি কষ্ট হবে, বেশি শক্তি খরচ করতে হবে। দ্যাটস বাম থেকে যদি ডানে যায় তাহলে আয়নীকরণ শক্তি কি হয়? বাড়ে। আর যদি উপর দিক থেকে নিচে নামি তাহলে আয়নীকরণ শক্তি কি হয়? তোমার কমে। আচ্ছা ভাই বুঝলাম না, তোমরা যদি প্রতিদিন ক্লাস করো তাহলে এই গ্রুপ লিঙ্ক নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? যে ভাই গ্রুপ লিঙ্ক কখন দিবেন? যেগুলা গ্রুপ লিঙ্ক চাইতেছে এগুলা ওই গ্রুপে অ্যাড হয়ে আবার হয়ে যাবে ইনঅ্যাক্টিভ। তুমি যদি রেগুলার ক্লাস করে থাকো তাহলে তোমার গ্রুপ লিঙ্কের দরকার নাই, তোমার তো গ্রুপ লিঙ্ক চাওয়ার দরকার নাই। তুমি রেগুলার ক্লাস করো, আজকে যখনই তুমি গ্রুপ লিঙ্ক দেওয়া হবে তখন তুমি অ্যাড হয়ে যাবে। তোমার তো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তুমি নর্মালি আগেও সেম কাজটাই করতা। আগে কী কাজটা করতা? সেটা হচ্ছে যে ক্লাসের মাঝখানে একটু ঢুকে আবার বের হয়ে চলে যেত। এই যে অন্যান্য দিন ক্লাসগুলোতে এরকমটা হইতো, শুরুর সময় প্রথম মিনিটের সময় 100 জন স্টুডেন্ট থাকতো, তারপরে স্টুডেন্ট হয়ে যেত 40 জন, মাঝখানে 60 জন কই?
মাঝখানে 60 জন চলে যায়, তো সেই 60 জনই আজকে হচ্ছে গ্রুপের লিঙ্কটা চাচ্ছে, কারণ তাদের ওই যে অভ্যাসটা চলে যাবো, এখন তো চলে যেতে পারতেছে না, আটকে আছে। এই হচ্ছে কাহিনি। এতে কিন্তু ফাইন্ড আউট করা আছে, আইডেন্টিফাই করা আছে, সেটা চুরের মন পুলিশ আছে না। তোমাদের গ্রুপের লিঙ্ক নিয়ে এত চিন্তা কেন? তুমি যদি রেগুলার ক্লাস করো, তোমার গ্রুপের লিঙ্ক নিয়ে চিন্তা করতে হবে? তুমি তো যে কোনো গ্রুপেই নেওয়া হবে, তুমি তো যে কোনো গ্রুপেই ঢুকতে পারবা। সো এটা হচ্ছে ওই সমস্ত স্টুডেন্টরা যেগুলো অন্যদিন এই কাজটা করতো, আজকে কিন্তু কমে নাই। কেন কমে না? কারণ ওই যে ওই পার্টিটা 100 জনের মধ্যে 40 জন থাকতো, 60 জন চলে যাইতো, সেই পার্টিটা আজকে ক্লাসে রয়ে গেছে জাস্ট লিঙ্কের জন্য। সো কাহিনি হচ্ছে যে এরাই কিন্তু লিঙ্কটা চাইতেছে। তো যারা যারা এই লিঙ্কটা চাইবে তারাই হচ্ছে ইরেগুলার স্টুডেন্ট, তাদের মাথায় ওই জিনিসটা আছে আমি এখন চলে যেতে চাই, তাদেরকে আমি ডিরেক্টলি গ্রুপ থেকে বেন করে দেবো। কথা হচ্ছে তোমাদের জন্যই অন্যদিন যারা রিয়েলি পড়তে চায় তাদের ভুগতে হয়েছে। ক্লাসে আসছো, এসে চলে গেছো, আসছো, এসে চলে গেছো, হয়তো গ্রুপে থাকলেও ক্লাস করো নাই। সো ওই দুইটা পার্টি ছাড়া যারা রেগুলার ক্লাস করে তারা কখনোই গ্রুপের লিঙ্ক চাইবে না। সো একটু অ্যাটেন্টিভ হও, আমি কিন্তু ব্যান করে দেবো। ঠিক আছে? সো এতটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি একটু ফার্দার ডিটেলসে যাব। এতটুকু সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, এতটুকু সবার বোঝা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখন খুব ভালোভাবে চিন্তা করো, সবাই অ্যাটেন্টিভ হও, লিঙ্ক টিঙ্কের আশা বাদ দিয়ে সবাই হচ্ছে একটু অ্যাটেন্টিভ হও। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াইতে যাচ্ছি, যেটা শুধুমাত্র কুইক অনলাইন স্কুলের স্টুডেন্টরাই পারবে, অন্যান্য জায়গার স্টুডেন্টরা সেটা পারবে না। অন্যান্য জায়গার স্টুডেন্টরা সেটা পারবে না। দেখো, বেরিলিয়ামের পরে আমরা বোরনে যাই, বেরিলিয়ামের পরে আমরা বোরনে যাই। বোরনে দেখো 5টা প্রোটন, খুব ভালোভাবে চিন্তা করো সবাই। বোরনে দেখো 5টা প্রোটন। কয়টা প্রোটন? 5টা প্রোটন। আচ্ছা, 5টা প্রোটন, এবং এইটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর এখানে যে তোমার ইলেকট্রন কয়টা? এখানে 3টা। তোমরা আমাকে বলো, লিথিয়াম, বেরিলিয়াম এবং বোরন, এদেরকে যদি আমরা আয়নীকরণ শক্তির, এদেরকে যদি আমরা কি করি, আয়নীকরণ শক্তির, এটা একটু ছোটো করে দেওয়া উচিত, আয়নীকরণ শক্তির বিন্যাস অনুসারে সাজাই, ক্রমানুসারে সাজাই, তাহলে কি হবে? তাহলে কি হওয়া উচিত? উচিত হচ্ছে, দেখো এখানে বোরনের আকার হচ্ছে এই 3জনের মধ্যে সব থেকে কম, এবং বোরনের প্রোটন হচ্ছে 3জন থেকে সব থেকে বেশি। অর্থাৎ বোরনের ক্ষেত্রে এই প্রোটন এবং ইলেকট্রনের, শেষ কক্ষপথের ইলেকট্রনের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল লিথিয়াম এবং বেরিলিয়াম থেকে বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। এবং তুমি যখন এখান থেকে একটা ইলেকট্রনকে দূরে নিতে চাইবা, তখন তোমার বেশি শক্তি খরচ করতে হবে, সেটাই স্বাভাবিক। অর্থাৎ এখানে বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ শক্তি বাড়ে, অর্থাৎ এখানে বোরনের আয়নীকরণ শক্তি বাড়বে, সেটাই স্বাভাবিক। সেটাই কি স্বাভাবিক। সো আমি যদি বলি তাহলে এখানে সব থেকে আয়নীকরণ শক্তি বেশি কার? তাহলে তুমি বলবো হ্যাঁ, বোরনের সব থেকে আয়নীকরণ শক্তি বেশি, তারপরে বেরিলিয়াম, তারপরে লিথিয়াম। অথবা তুমি যদি এইভাবে সাজাও, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি। আমি ছোট থেকে বড় আকারে সাজাই, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও।
তারপরে কি হবে সবাই ভালোভাবে চিন্তা করো, বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি হবে, বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি হবে, কার্বন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হবে, অক্সিজেন থেকে ফ্লুরিনের আয়নীকরণ শক্তি বেশি। এটা হচ্ছে নর্মালি এটা হওয়া উচিত, আমরা যে যতটুকু পড়ে আসছি ততটুকু থেকে নর্মালি এটা হওয়াটা উচিত। আচ্ছা, সবাই একটু ভালোভাবে চিন্তা করো, এখন সবাই লিখো, সবাই একটা জিনিস লিখো যে আয়নাইজেশন এনার্জি ইজ নট অনলি ডিপেন্ডেন্ট অন দ্য রেডিয়াস অফ অ্যাটম বাট অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ইলেকট্রন কনফিগারেশন। অর্থাৎ আয়নীকরণ শক্তি শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে না, আরও একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এবং পারমাণবিক ব্যাসার্ধের পরে পারমাণবিক ব্যাসার্ধ থেকে বড় একটা ফ্যাক্টর আছে, পারমাণবিক ব্যাসার্ধ থেকে বড় একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আয়নীকরণ শক্তি কোনটার বেশি কোনটার কম সেটা বলার আগে অবশ্যই তোমাকে দেখতে হবে, শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধ দেখলেই চলবে না, তোমাকে ইলেকট্রন বিন্যাসটাও দেখতে হবে। ওকে, চলো আমি যে জিনিসটা তোমাকে মাথায় ইনপুটটা করতে চাচ্ছি সেই জিনিসটা ইনপুট করি। দেখো, এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা আসবে 1s2 দেন 2s1। বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা আসবে 1s2 দেন 2s2। বোরনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা হবে 1s2 দেন 2s2 দেন 2p1। খুব ভালোভাবে চিন্তা করো। এখন থেকে যারা যারা উল্টাপাল্টা কমেন্ট করবো তাদেরকে ডিরেক্টলি ব্যান মারা শুরু করে দিব। দেখো, অলরেডি একজনকে ব্যান দিয়ে দিস, আবার ব্যান দেওয়া শুরু করবো। আমাকে জাস্ট বলো যে ইলেকট্রন বিন্যাসটা বুঝছো কিনা, এদের ইলেকট্রন বিন্যাস বুঝছো কিনা। সো দেখো, এখানে লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি, রাইট? লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি। সো সবাই একটু ভালোভাবে চিন্তা করো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ভালোভাবে চিন্তা করো। দেখো, এইদিকে দেখাচ্ছে যে বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি কি বেশি, কিন্তু বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাসটা সেই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল, বেশি স্থায়ী। কেন? দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম যে শেষ কক্ষপথের কোনো অরবিটাল যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, থার্ড চ্যাপ্টারে পড়াইছিলাম ইলেকট্রন বিন্যাসে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে তখন সেই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থায়ী হয়। যদিও শুধুমাত্র ইলেকট্রনের শিফট ঘটে শুধুমাত্র এস এবং ডি এর মধ্যে, কিন্তু একটা জেনারেল কনসেপ্ট হচ্ছে কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয় তখন সেটা বেশি স্থায়ী হয়, তখন সেটা কি হয়? বেশি স্থায়ী হয়। অর্থাৎ দেখো, এখানে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে যদি তুলনা করি, তখন বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থায়ী, কারণ হচ্ছে বেরিলিয়ামের 2s2 ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, অর্থাৎ এস অরবিটালে হাইয়েস্ট 2টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ অবস্থায় আছে। সো নর্মালি যখন বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ অবস্থায় আছে, অর্থাৎ এই ইলেকট্রন কনফিগারেশনটা বেশি স্থায়ী মানে কি? সে এই জায়গাটাতেই থাকতে চায়। সো
তুমি ইলেকট্রনটাকে সরাইতে গেলে এখানেই বেশি শক্তি দেওয়া লাগবে বুরন থেকে। আচ্ছা আমি আরেকবার বোঝাই, খেয়াল করো। দেখো লিথিয়াম থেকে তো বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি এমনিই বেশি। লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি এমনিই বেশি, এটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আমার কথা হচ্ছে বেরিলিয়াম এবং বুরনের মধ্যে, বেরিলিয়াম এবং বুরনের মধ্যে পারমাণবিক আকার অনুযায়ী দেখাচ্ছে যে বুরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত, কিন্তু ইলেকট্রন বিন্যাসের যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা পারমাণবিক ব্যাসার্ধের ফ্যাক্টর থেকেও বড় ফ্যাক্টর। দেখো পারমাণবিক ব্যাসার্ধ থেকেও, ভুল লিখছি, পারমাণবিক ব্যাসার্ধ থেকেও ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে বড় ফ্যাক্টর। কারো যদি ইলেকট্রন বিন্যাস স্থায়ী হয়, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, কি হয়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ হয়, তখন ইলেকট্রন বিন্যাসটাই মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস যা বলে তোমাকে সেটা ফলো করতে হবে। সো পারমাণবিক ব্যাসার্ধ বলে যে বুরনের আয়নীকরণ শক্তি বেশি, ওকে রাইট, কিন্তু ইলেকট্রন বিন্যাস বলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। কেন? কারণ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমি যখন বেরিলিয়াম এবং বুরনের ক্ষেত্রে তুলনা করব, তখন দেখব বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটার এস অরবিটাল হচ্ছে পূর্ণ, কিন্তু বুরনের যে পি অরবিটাল, শেষ অরবিটাল পি আছে, সেটা পূর্ণও না আবার অর্ধপূর্ণও না। কারণ পিতে আমরা জানি 6টা ইলেকট্রন থাকতে পারে। সো অর্ধপূর্ণ হওয়ার জন্য পিতে 3টা ইলেকট্রন থাকতে হবে, অথবা পূর্ণ হওয়ার জন্য 6টা ইলেকট্রন থাকতে হবে। সো এটা পূর্ণও না অর্ধপূর্ণও না, আর এটা হচ্ছে পূর্ণ। ইলেকট্রন বিন্যাসটা কি পূর্ণ, তার মানে এখানে যে বেরিলিয়ামটা আছে সেই বেরিলিয়ামটা সেই বুরন থেকে বেশি স্ট্যাবল, বেশি স্থায়ী, এবং এই বেরিলিয়ামটা বেশি স্থায়ী হওয়ার কারণে, বেরিলিয়ামটা কি বেশি স্থায়ী হওয়ার কারণে এখান থেকে যখনই তুমি একটা ইলেকট্রনকে সরাইতে যাবা তোমাকে বেশি শক্তি খরচ করতে হবে, কারণ এরা স্থায়ী এখানে বেশি। সো স্থায়ী একটা জিনিস যেটা স্থায়ীভাবে বসবাস করতেছে তাকে উচ্ছেদ করাটা কিন্তু কঠিন। সো এখানে তোমার আয়নীকরণ শক্তি বেশি লাগবে। সো দ্যাটস ওয়াই পারমাণবিক ব্যাসার্ধ কি বলতেছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু মি। ম্যাটার হচ্ছে এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি বলে। ইলেকট্রন বিন্যাস বলতেছে যে এখানে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি কি, মানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে, বেশি হবে। দ্যাটস ওয়াই জাস্ট পাশাপাশি মলিকিউলস, দেখো ইভেন এই জিনিসটা কাদের ক্ষেত্রে শুধু সত্য, জাস্ট পাশাপাশি 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 পরমাণুগুলোর ক্ষেত্রে সত্য। তাইলে এখানে কি হওয়া উচিত, এখানে হওয়া উচিত ছিল লিথিয়াম বেরিলিয়াম দেন বুরন, হয়ে যাবে লিথিয়াম থেকে তোমার এখানে, এখানে তো এটাও তাই বলে, এটাও তো তাই বলে, ওয়েট, এখানে তো কোনো ব্যতিক্রম হবে না মনে হচ্ছে, দুইটাই তো সেম বলে। দেখো 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 দেখো, না না না, পারমাণবিক ব্যাসার্ধ বলে বুরনের বেশি হওয়া উচিত। আমি তো এখানে ভুল লিখে ফেলছিলাম, আসলে আমি এখানে ভুল লিখে ফেলছিলাম। হ্যাঁ বল। না আমি ক্লাস করাই দিয়েছি, পরে কথা বলবো না। আরে দেখো আমি আগে ভুল লিখে ফেলছিলাম। দেখো আমি এদিকে ভুল লিখে ফেলছিলাম আগে, অর্থাৎ লিথিয়াম থেকে আচ্ছা লিথিয়াম থেকে বেরিলিয়ামের, না ঠিকই তো লিখছিলাম, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, বেরিলিয়াম থেকে বুরনের বেশি পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী। বুরন থেকে কার্বনের বেশি, কার্বন থেকে নাইট্রোজেনের বেশি, অক্সিজেন বেশি। ঠিকই লিখছিলাম, ওকে। এখন দেখো, এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমি এতটুকু জায়গায় জাস্ট কাট করে দিই। এখানে দেখো, এখানে জাস্ট চেঞ্জ হবে কাদের, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী। পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী লিথিয়াম থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের ইলেকট্রন আসক্তি বেশি। আমরা লিথিয়ামটাকে লিথিয়ামের পজিশনে রাখবো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে, দেখো এটা কি বলে, এতটুক জায়গা কি বলে, এতটুক জায়গা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই।
এতটুক জায়গা কি বলে, এতটুক জায়গা বলে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী এতটুক জায়গা বলে বেরিলিয়াম থেকে বোরনের ইলেকট্রন, বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত, বেশি হওয়ার কথা, এটা পারমাণবিক ব্যাসার্ধ বলে। বাট ইলেকট্রন বিন্যাস কি বলে, ইলেকট্রন বিন্যাস বলে যে এখানে বোরন থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়া উচিত। খুব ভালোভাবে দেখো, জাস্ট পাশাপাশি দুইটা মলিকুলস, যেই মলিকুলসটা নিবা যেটার ইলেকট্রন পূর্ণ হবে বা অর্ধপূর্ণ হবে, তার পরের মলিকুলসটা, তার পরের পরমাণু আর সেই পরমাণুটার মধ্যে তুলনা করবা। দেখো এখানে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী বেরিলিয়াম থেকে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা ছিল। কারণ আমি যদি বাম থেকে ডানে যাই তখন পারমাণবিক ব্যাসার্ধ কমে, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে শক্তি বল বাড়ে, সো ইলেকট্রনটাকে সরাইতে বেশি শক্তি খরচ করতে হবে। এটা আমাকে কে বলে, পারমাণবিক ব্যাসার্ধ বলে। আচ্ছা, আর ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস আমাকে কি বলে, ইলেকট্রন বিন্যাস বলে, ইলেকট্রন কনফিগারেশন আমাকে বলে যে এখানে যে বোরন এবং বেরিলিয়াম আছে তাদের মধ্যে বেরিলিয়ামের যেই ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে পূর্ণ, সো সেটা বেশি স্থায়ী, সো সেইখান থেকে ইলেকট্রনটাকে সরাইতে বেশি শক্তি খরচ করতে হবে। সো ইলেকট্রন কনফিগারেশন যদি এরকম দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করে, লাইক এখানে যদি তোমার বেরিলিয়াম এবং বোরন এবং এখানে যদি পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন কনফিগারেশন দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করে, তখন ইলেকট্রন কনফিগারেশন ফ্যাক্টরটাই মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করবে। অর্থাৎ আমাকে ইলেকট্রন কনফিগারেশন যা বলবে সেটাই করতে হবে। সো এখানে ইলেকট্রন কনফিগারেশন আমাকে কি বলে, যে বোরন থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। দ্যাটস ওয়াই আমি জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দিব। দেখো লিথিয়ামের পরে তাহলে কি আসে, এতটুকু জায়গা ঠিক থাকবে, লিথিয়ামের পরে বোরন আসে, তারপরে বেরিলিয়াম আসে, তারপরে যা আছে সব ঠিক থাকবে, জাস্ট লাইক কার্বন, এখানে একটু চেঞ্জ হবে, পরে আসতেছি হাইড্রোজেন, অক্সিজেন। এতটুকু জায়গা সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। এতটুকু জিনিস সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। এই 143 জনে চলে আসছে, এটা মানে লোয়েস্ট। সবাইকে মেনশন দাও, এখন গ্রুপে লিঙ্ক দিব, তাড়াতাড়ি করো, সবাইকে মেনশন দাও। আচ্ছা, তো একজনে খুব ভালো একটা কোশ্চেন করছে, যে ভাইয়া এখানে লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটাও তো অর্ধপূর্ণ আছে। তো তুমি ভালোভাবে চিন্তা করো, আমি কি বলছি, তুমি হচ্ছে পাশাপাশি দুইটা পরমাণুকে নিয়ে চিন্তা করবা। তো এটা হচ্ছে ধরো লিথিয়াম আর এটা হচ্ছে ধরো বেরিলিয়াম। এখন লিথিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, এখানে অ্যাস অরবিটাল ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে অর্ধপূর্ণ। হ্যাঁ, রাইট, তোমার কনসেপশন ঠিক আছে, এবং খুব সুন্দর একটা কোশ্চেন করছো যেটা অন্যান্য স্টুডেন্টরা নর্মালি করতে পারে না। সো ভাইয়া এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে পূর্ণ, তাইলে এখানে কোনটা বেশি স্টেবল হবে? দেখো এখানে এটা যদি অর্ধপূর্ণ হয় এটা বেশি স্থায়ী, এটা যদি পূর্ণ হয় তাইলেও এটা বেশি স্থায়ী। ইলেকট্রন কনফিগারেশন দুইটা জায়গাতেই ডোমিনেট করতেছে, ইলেকট্রন কনফিগারেশন কি করতেছে, দুইটা জায়গাতেই ডোমিনেট করতেছে, একটা হচ্ছে অর্ধপূর্ণ আর একটা হচ্ছে পূর্ণ। তবে মাথায় রাখো যে স্থায়িত্বের যে হার, অর্থাৎ স্থায়িত্বের যেই ইন্টেন্সিটি বা তীব্রতা, সেটা অর্ধপূর্ণ থেকে পূর্ণতে বেশি। অর্থাৎ ধরো একটা গ্লাসে অর্ধেকটা পানি থাকলে সেটা যতটুকু স্থায়ী হবে
বা ব্যাপারটা হচ্ছে অর্ধেক মানুষ থাকলে সেটা যতটুকু স্থায়ী হবে, স্থায়িত্ব লাভ করবে, বেশি মানুষ থাকলে, তার পূর্ণ সংখ্যক মানুষ থাকলে আরও বেশি স্থায়িত্ব লাভ করবে। মানে ব্যাপারটা হচ্ছে যে তাদের যে স্থায়িত্বের যে ইন্টেন্সিটি বা স্থায়িত্বের যে তীব্রতা, সেইটা তোমার পূর্ণর ক্ষেত্রে বেশি, অর্ধপূর্ণের ক্ষেত্রে কম। দুইটাই স্থায়ী, কিন্তু তাদের মধ্যে যদি আমি তুলনা করি যে কোনটা বেশি স্থায়ী কোনটা কম স্থায়ী, তখন দেখা যাবে যে এটা বেশি স্থায়ী, এটা হচ্ছে কম স্থায়ী। এবং সেই জিনিসটা অলরেডি রিফ্লেক্ট করতেছে। দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়াম বেশি স্থায়ী বলেই বেরিলিয়ামের যেই আয়নীকরণ শক্তি, সেই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি। দেখো, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি, এটা তো অলরেডি দেখাই যাচ্ছে, সেখানে আছে, তো এটাকে তো আর চেঞ্জ করার দরকার নেই। সরি, লিথিয়াম থেকে বেরিলিয়াম না, দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি অলরেডি বেশি, বেশিই তো আছে। লিথিয়াম কম, তারপরে বেরিলিয়াম, সো বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি তো এমনি বেশি, এবং বেশি তো আছেই, তাই তো বলতেছে অর্ধপূর্ণ থেকে পূর্ণ। আচ্ছা, তো এখন দেখো সেম কন্ডিশন আরেকটা জায়গায় ক্রিয়েট হবে, সেটা হচ্ছে এই জায়গাটাতে নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুইনের মধ্যে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নর্মালি সেই জায়গাটা আবার দেখা যাবে, সেই কন্ডিশনটা আবার দেখা যাবে। দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে সেম কন্ডিশনটা ক্রিয়েট হবে। দেখো, নাইট্রোজেন থেকে অক্সিজেন হচ্ছে তোমার ডানে আছে, বাম থেকে ডানে। সো আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী কি হওয়া উচিত তোমরা বলো। দেখো, আমি আগেই বলছি এটা পাশাপাশি পরমাণুর ক্ষেত্রে চিন্তা করতে হবে, তুমি নাইট্রোজেন আর ফ্লুইনের কথা চিন্তা করলে হবে না, পাশাপাশি নাইট্রোজেন অক্সিজেন চিন্তা যদি করতে হয় তাহলে পাশাপাশি করো, অক্সিজেন ফ্লুরিন, বেরিলিয়াম বুরন, নট বেরিলিয়াম আর কার্বন, জাস্ট পাশাপাশি মলিকুলসের মধ্যে পরমাণুর মধ্যে চিন্তা করতে হবে। আমরা এখন পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী কি দেখব, এখানে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী কি দেখব খেয়াল করো। পারমাণবিক ব্যাসার্ধ কি বলে, পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী নাইট্রোজেন হচ্ছে বামে আছে, অক্সিজেন হচ্ছে ডানে আছে। তার মানে বাম থেকে যদি ডানে যাই একটা করে প্রোটন বাড়ে, ইলেকট্রন বাড়ে, কিন্তু কক্ষপথ বাড়ে না। তার মানে অক্সিজেনের যেই আকার, সেই অক্সিজেনের আকার নাইট্রোজেনের আকার থেকে ছোট। ছোট হওয়ার কারণে, অক্সিজেনের আকার ছোট হওয়ার কারণে তার শেষ কক্ষপথের ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার, আমি আঁকা দেখাই, ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে 7, আর এখানে হচ্ছে ধরো শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, 1টা 2টা 3টা শেষ কক্ষপথের ইলেকট্রন দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে অক্সিজেন, সেটা হচ্ছে ধরো তোমার 8টা প্রোটন, শেষ কক্ষপথে ধরো 1টা 2টা 3টা 4টা। সো খেয়াল করো, এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন এবং এখানে হচ্ছে অক্সিজেন। সো নাইট্রোজেন থেকে যখন আমরা অক্সিজেনের দিকে যাব, বাম থেকে যখন ডানে যাব, তখন পারমাণবিক আকার কমবে। কেন কমবে? কারণ এখানে 7টা প্রোটন ছিল, এখানে 8টা প্রোটন, 3টা ইলেকট্রন ছিল, এখানে 4টা ইলেকট্রন। সো তাদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি, সেই জন্য মানে আকার কম, মানে তাদের মধ্যে এখানে যে তোমার নিউক্লিয়াস এবং এখানে যে ইলেকট্রন, সেই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী যেই তোমার বল, আকর্ষণ বল, সেটা বেশি। সো আমি এখন এখান থেকে একটা ইলেকট্রনকে সরাইতে গেলে আমার বেশি শক্তি খরচ করতে হবে। সো পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী এখানে যে অক্সিজেনের, এখানে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি। এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী। কিন্তু একটা ভালোভাবে চিন্তা করো,
ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কি হয়, সবাই ভালোভাবে চিন্তা করো, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী কি হয়? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী, ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী, একটু ভালোভাবে চিন্তা কর, দেখো ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী আমি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি। একটু ভালোভাবে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি দেখা যায়, একটু ভালোভাবে চিন্তা করো। এটা হচ্ছে ধরো তোমার নাইট্রোজেন, সো নাইট্রোজেন হচ্ছে 7, 1s2, দেন 2s2, দেন 2p3। অক্সিজেনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p4। সো দেখো পিতে হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে কত, 6টা, এখানে আছে কটা, নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা। দ্যাট মিনস এটা হচ্ছে অর্ধপূর্ণ, এটা হচ্ছে অর্ধপূর্ণ। আর অক্সিজেনের ক্ষেত্রে পিতে হাইয়েস্ট থাকতে পারে 6টা, অর্ধেক হলে হয় 3টা, কোনোটাই না। তার মানে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এখানে নাইট্রোজেনটা হচ্ছে বেশি স্থায়ী আর অক্সিজেনটা হচ্ছে কম স্থায়ী। তো নাইট্রোজেনটা বেশি স্থায়ী মানে কি, নাইট্রোজেনটা বেশি স্থায়ী মানে কি, নাইট্রোজেনটা বেশি স্থায়ী মানে যে এখানে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন থেকে ইলেকট্রনগুলো সরাইতে বেশি কষ্ট করতে হবে, বেশি শক্তি খরচ যাবে। সো ইলেকট্রন বিন্যাস বলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। ইলেকট্রন বিন্যাস কি বলে, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি। তার মানে এখানে অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তিটা বেশি, ইলেকট্রন কনফিগারেশন বলে। আমি বলছি যখন দুইটা ফ্যাক্টরই কাজ করবে, পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন কনফিগারেশন, তখন কোন ফ্যাক্টরটা জয়ী হবে, সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন উইল বি দ্য মেজর ফ্যাক্টর টু ডিটারমিন দ্য আয়োনাইজেশন এনার্জি। তো দেখো এখানে কি ছিল, কার্বনের জায়গায় কার্বন থাকবে, ফ্লুরিনের জায়গায় ফ্লুরিন থাকবে, কারোর মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল হবে নাইট্রোজেন যার অর্ধপূর্ণ বা পূর্ণ হইলে এবং তার পরের পরমাণুর মধ্যে। সো এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। সো এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন। দেখো এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি, বাট সেটা হবে না পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী, সেটা হবে না। নাইট্রোজেন থেকে অক্সিজেন আয়নীকরণ শক্তি বেশি হবে কি, ইলেকট্রন কনফিগারেশন অনুযায়ী অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। আমি জাস্ট ফ্লিপ করে দেব, এখানে হচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। সবাই এতটুকু বুঝতে পারছি কিনা কমেন্ট করে জানো, সবাই এতটুকু বুঝতে পারছি কিনা কমেন্ট করে জানো। আচ্ছা, সো জিনিসটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে দেখাই, জিনিসটা কীরকম হবে দেখো, জিনিসটাকে যদি আমি গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা কীরকম হবে একটু ভালোভাবে চিন্তা করে দেখো। জিনিসটাকে গ্রাফের মাধ্যমে দেখাইলে জিনিসটা হবে এরকম। দেখো আমি এদিকে এক্স এক্সিস বরাবর দিব আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি, আর ওয়াই এক্সিস বরাবর দিব মলিকিউলসগুলো। দেখো এই বরাবর আমি দিব হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন বা আয়নীকরণ শক্তি, আয়নাইজেশন এনার্জি। এই বরাবর দিব আমি সেই পরমাণুগুলো। দেখো এইদিকে শুরুতে আছে ধরো, শুরুতে কিছু নাই ধরো, এদিকে আছে ধরো, এইদিকে আছে ধরো লিথিয়াম, এদিকে আছে ধরো বেরিলিয়াম, এদিকে আছে ধরো বোরন, এদিকে আছে ধরো কার্বন, এদিকে আছে ধরো নাইট্রোজেন, এদিকে আছে ধরো অক্সিজেন, এদিকে আছে ধরো ফ্লুরিন। দেখো এখন এদিকে হচ্ছে আয়নাইজেশন এনার্জি। ধরো এটার ভ্যালু তো তোমাদের মুখস্থ রাখার দরকার নাই, ধরো এটা নিচ থেকে আস্তে আস্তে বাড়ছে, ধরো এটা হচ্ছে তোমার 10, দেন ধরো যে 20, দেন ধরো যে 30, যদি এরকম না 1000, 2000, 1200, 1300 আছে, বাট আমি জাস্ট তোমাদের সিম্পলিসিটি পারপাস বোঝাচ্ছি। সো এখন দেখো ধরো লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে ধরো যে 5, ধরো যে 10। সো লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি তোমার
খেয়াল করো, এটার দিকে চিন্তা করো, লিথিয়াম থেকে বোরন এটা বেশি থাকবে। আচ্ছা, সো ধরো এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি হচ্ছে এটা এতটুকু, আয়নাইজেশন 10 ধরো। আচ্ছা, দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বেশি থাকবে কিনা দেখো। দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বেশি, কারণ লিথিয়াম থেকে বোরনের বেশি, বোরন থেকে বেরিলিয়ামের বেশি। তার মানে বেরিলিয়ামের যে আয়নাইজেশন এনার্জি সেটা ধরো যে তোমার 25 না 20 ধরো, সেটা ধরো যে 20। তার মানে দেখো লিথিয়াম থেকে যখন আমরা বেরিলিয়ামের দিকে যাব তখন আয়নাইজেশন এনার্জি বাড়বে বা আয়নীকরণ শক্তি বাড়বে। কিন্তু একটা জিনিস দেখো, বেরিলিয়ামের পর এখানে বেরিলিয়ামের পরে কি আছে, বোরন। বেরিলিয়াম থেকে বোরনের আয়নাইজেশন এনার্জি কম, কিন্তু বোরনের আয়নাইজেশন এনার্জি আবার লিথিয়াম থেকে বেশি। দ্যাট মিনস বোরনের আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা হবে ঠিক, দেখো লিথিয়াম থেকে বেশি হবে। দেখো বোরন হচ্ছে লিথিয়াম থেকে বেশি বাট বেরিলিয়াম থেকে কম, লিথিয়াম থেকে বেশি বাট বেরিলিয়াম থেকে কম। সো এটা হচ্ছে লিথিয়ামের পজিশন, লিথিয়াম থেকে একটু বেশি হবে, লিথিয়াম থেকে একটু বেশি হবে বাট বোরন থেকে কম হবে। সো জাস্ট ধরো যে এই 15 জায়গা আছে, ব্যাপারটা হবে ঠিক এরকম। বুঝতে পারছো কিনা? দেখো লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি, লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি, আবার দেখো বেরিলিয়াম থেকে বোরনের কম, বেরিলিয়াম থেকে বোরনের কম। আচ্ছা এখন দেখো, এখন কার্বন, ভাই কার্বনের আয়নীকরণ শক্তি কি বোরনের পরে, দেখো বোরন থেকে কি কার্বনের আয়নীকরণ শক্তি বেশি না, বোরন থেকে কার্বনের আয়নীকরণ শক্তি বেশি। সো কার্বনের আয়নীকরণ শক্তি বোরন থেকে আমরা বেশি দিব। ধরো এটা হচ্ছে মোটামুটি এই জায়গায় আছে কার্বনের আয়নীকরণ শক্তি। আচ্ছা, তারপর নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি দেখো, দেখো কার্বনের পরে কি আসছে, নাইট্রোজেন। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কার্বন থেকে বেশি। এই যে দেখো কার্বন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, নাইট্রোজেনের আগে এই চিহ্ন আছে, কার্বন থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। তাহলে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি আমি বেশি দিলাম, এতটুকু দিলাম। এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে কি তোমার কার্বন। আচ্ছা, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে নাইট্রোজেন। এখন দেখো অক্সিজেনের আয়নীকরণ শক্তি দেখো, অক্সিজেনের আয়নীকরণ শক্তি হচ্ছে, এটা তো কার্বন ছিল, এটা তো কার্বন ছিল তাই না, কার্বন থেকে বেশি কিন্তু নাইট্রোজেন থেকে কম। এই যে দেখো কার্বন থেকে অক্সিজেনের আয়নীকরণ শক্তি কার্বন থেকে বেশি কিন্তু নাইট্রোজেন থেকে কম। সো নাইট্রোজেন থেকে যদি কম হয় তাহলে এটা এই পজিশনে থাকবে মোটামুটি। তো এটা আমি এরকম ভাবছিলাম। আচ্ছা, তারপরে ফ্লুইনের আয়নাইজেশন এনার্জি কি সবার থেকে বেশি। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানো, গ্রাফটা সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানো। সবার গ্রাফ ক্লিয়ার হলে আমরা তারপরে যাবো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। ইলেকট্রন আসক্তি, আচ্ছা তো এখন সবাই একটু ওয়েট করো, শেষ হয়ে যাবে, জাস্ট আমাকে একটা টপিক্স একটু পড়াইতে দাও। ইলেকট্রন আসক্তি 10 মিনিটের উপরে আমি টাইম নিব না তোমাদের থেকে, জাস্ট 10টা মিনিট টাইম দাও, ঠিক আছে? সো ইলেকট্রন লিখো, ক্যাপশন দাও ইলেকট্রন আসক্তি, ক্যাপশন দাও সবাই ইলেকট্রন আসক্তি।
সবাই এটা লিখো, ইলেকট্রন আসক্তি। সবাই লিখো ইলেকট্রন আসক্তি। সবাই ইয়া দিছো? আচ্ছা ঠিক আছে, ওকে। সো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে এই আমরা যে আয়নীকরণ শক্তি পড়ছি সেটার অপোজিট। সেটার অপোজিট কি? যে আমরা দেখলাম ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি সেটা হচ্ছে আমরা আগে যেটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরায় নিছি, তখন আমাদের শক্তি খরচ হয়েছে। এখন আমরা উল্টা কাজ করব। উল্টা কাজ হচ্ছে আমরা অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে পরমাণুর শেষ কক্ষপথে ফিরাই আনব। উল্টা কাজটা গ্যাসীয় অবস্থায় অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে পরমাণুর কক্ষপথে আনতে আগে শক্তি খরচ হয়েছিল, এখন শক্তি নির্গত হবে। যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলা হয় ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে, লিখো সবাই, অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে পরমাণুর শেষ কক্ষপথে আনতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন অ্যাফিনিটি বলে বা ইলেকট্রন আসক্তি। আগেরটাই জাস্ট উল্টায় দিবা। আচ্ছা, এখনো সেম জিনিস, তবে অর্ডার সেম থাকবে। আগে যেরকম অর্ডার ছিল সেম অর্ডার হবে। দেখো কি অর্ডার হয়। ধরো এটা হচ্ছে তোমার লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আচ্ছা, সো বাম থেকে যদি ডানে যাই তাইলে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি বাড়বে। ইলেকট্রন এফিনিটি কি হবে? বাড়বে। কেন আমি তোমাকে বলি, দেখো এখানে হচ্ছে লিথিয়াম 3+, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন, দেন এখানে শেষ করবো একটা ইলেকট্রন। বেরিলিয়ামের এখানে হচ্ছে 4+, 4টা প্রোটন, এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন। বোরনের হচ্ছে তোমার 5টা প্রোটন, এখানে হচ্ছে তোমার 2টা ইলেকট্রন, দেন 3টা ইলেকট্রন। কার্বনের হচ্ছে তোমার 6টা প্রোটন, দেন তোমার 2টা ইলেকট্রন, এদিকে হচ্ছে 4টা ইলেকট্রন। ওকে, সো ভালোভাবে চিন্তা করো। আমরা যদি বাম থেকে ডানে যাই তখন দেখব যে শেষ কক্ষপথ দেখো এখানে শেষ কক্ষপথটা অনেকটা দূরে অবস্থিত, এখানে শেষ কক্ষপথটা আরেকটু কম দূরে অবস্থিত, এখানে শেষ কক্ষপথটা আরেকটু কম দূরে অবস্থিত, এখানে শেষ কক্ষপথটা আরও কম দূরে অবস্থিত। তখন আমরা বাম থেকে যদি ডানে যাই তখন শেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব কমে। বাম থেকে যদি ডানে যাই তখন শেষ কক্ষপথের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। সরি কমে না, দূরত্ব কমে যায়, সেটা আকর্ষণ বেড়ে যায়। খুব ভালোভাবে চিন্তা করো।
একটু ভালোভাবে চিন্তা করো, আমি যেটা বলতেছি দেখো, এটা হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে কার্বন। সো আমি যদি বাম থেকে ডানে যাব, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব কমে যাবে, দূরত্ব কমে যাবে এবং একটি করে প্রোটন বেড়ে যাবে। তার মানে শেষ কক্ষপথের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণটা বেড়ে যাবে। সো আমি যদি একটা ইলেকট্রনকে এখানে রাখি, আমি একটা ইলেকট্রনকে এখানে রাখলাম, তোমরা বলবা যে কোনটার ইলেকট্রনের প্রতি এফিনিটি মানে হচ্ছে আসক্তি, কার আসক্তিটা বেশি হবে ইলেকট্রনের প্রতি। ধরো আমি এখানে ইলেকট্রনটা রাখলাম, না আমি হচ্ছে ধরো এখানে সবগুলো জায়গায় ইলেকট্রন রাখলাম, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, সব জায়গায় ইলেকট্রন রাখলাম। এখন তোমরা বলবা কোন পরমাণুটার ইলেকট্রনের প্রতি আকর্ষণটা বেশি থাকবে, ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি থাকবে। অবভিয়াসলি এখানে লিথিয়ামের যেহেতু শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, কারণ তার দূরত্ব বেশি, সেহেতু তার আসক্তিটা কম থাকবে। বেরিলিয়ামের এখানে তোমার শেষ কক্ষপথের সাথে তার দূরত্ব কম, তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি, তো শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রনকে আনতে চাই তার আসক্তিটা বেশি থাকবে। সো লিথিয়াম থেকে বেরিলিয়ামের আসক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আসক্তি বেশি হবে, বোরন থেকে কার্বনের আসক্তি বেশি হবে। এতটুকু জিনিস বুঝছো কিনা কমেন্ট করে জানাও, জাস্ট আগের কনসেপ্টটা। এতটুকু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তার মানে এখানে কি হওয়া উচিত, লিথিয়াম থেকে বেরিলিয়ামের আসক্তি বেশি, বেরিলিয়াম থেকে বোরনের আসক্তি বেশি, বোরন থেকে কার্বনের আসক্তি বেশি, কার্বন থেকে নাইট্রোজেনের আসক্তি বেশি, অক্সিজেনের আসক্তি বেশি, বাট গেম চেঞ্জার ফ্যাক্টর আর প্লাস। আবার লিখো, ইলেকট্রন অ্যাফিনিটি শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তিনটা ফ্যাক্টর। ফার্স্ট ফ্যাক্টরটা কি লিখো, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে তোমার ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। থার্ড ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রনের ঘনত্ব। থার্ড ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রনের ঘনত্ব। তো চিন্তা করে দেখো, এখানে লিথিয়াম তো চলে গেল, বেরিলিয়াম এবং বোরনের মধ্যে দেখো কার আসক্তি বেশি, বোরনের আসক্তি বেশি দেখাচ্ছে, আর বেরিলিয়ামের আসক্তি এখানে তোমার কম দেখাচ্ছে। এখানে চেঞ্জ হবে না মনে হচ্ছে, বেরিলিয়াম থেকে বোরনের আসক্তি বেশি। আচ্ছা, তারপর আমরা একটু চিন্তা করে দেখি, দেখো এখানে বেরিলিয়াম হচ্ছে তোমার ধরো, এটা হচ্ছে তোমার ধরো 4, তাহলে এটা কি আসে 1s2 2s2, বোরন কি আসে 5, দেন 1s2 2s2 1। সো ইলেকট্রনের প্রতি কার আসক্তি কম হবে, কার আসক্তি বেশি হবে, দেখো আগে এই জায়গাটা থেকে চিন্তা করে নাও। দেখো এটা হচ্ছে বেরিলিয়াম, এটা হচ্ছে বোরন। পারমাণবিক ব্যাসার্ধ বলতেছে বোরনের, দেখো খুব ভালোভাবে চিন্তা করো, তোমরা কিন্তু সব জায়গায় উল্টা অ্যাড করে দিবে না। বেরিলিয়াম এখানে এবং বোরন, তাদের ইনিশিয়াল, বেরিলিয়াম এবং বোরনের কথা যদি চিন্তা করি, বেরিলিয়াম থেকে যখন বোরনে যাব, পারমাণবিক ব্যাসার্ধ আমাকে কি বলে, পারমাণবিক ব্যাসার্ধ বলে বোরনের ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রনের প্রতি আসক্তি বেরিলিয়াম থেকে বেশি হওয়া উচিত। বোরনের ইলেকট্রন আসক্তি বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি থেকে বেশি। আচ্ছা, এখন দেখো ইলেকট্রন কনফিগারেশন কি বলে, ইলেকট্রন কনফিগারেশন বলে যে বেরিলিয়াম হচ্ছে বেশি স্থায়ী। খুব ভালোভাবে চিন্তা করো,
বেরিলিয়াম হচ্ছে বেশি স্থায়ী। তো বেরিলিয়াম যদি বেশি স্থায়ী হয়, সে কি আর কি ইলেকট্রনকে নিতে চাইবে? তোমরা এটা আনসার দাও, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। বলো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা বেরিলিয়াম বেশি স্থায়ী, আর বোরন ইলেকট্রন বিন্যাস দেখা বেরিলিয়াম হচ্ছে কম স্থায়ী। তার মানে বেরিলিয়াম হচ্ছে স্থায়ী, তার স্থায়িত্ব বেশি। আমাকে বলো, তার কি সে কি আরেকটা ইলেকট্রনকে নিতে চাইবে? নিয়ে কি তার স্থায়িত্ব সে নষ্ট করতে চাইবে? না। তার মানে বেরিলিয়ামের ইলেকট্রনের প্রতি আসক্তিটা কম। কেন? কারণ সে তার যেটা আছে সেটা নিয়ে সে স্থায়ী থাকতে চায়। তুমি যদি তাকে আরেকটা ইলেকট্রন অ্যাড করে দাও, তখন তার স্থায়িত্ব নষ্ট হয়ে যায়। তার মানে আমাকে ইলেকট্রন কনফিগারেশন কি বলে? ইলেকট্রন কনফিগারেশন বলে এখানে বেরিলিয়ামের স্থায়িত্ব বেশি, তার মানে বেরিলিয়ামের ইলেকট্রন এফিনিটি কম, বোরনের ইলেকট্রন এফিনিটি বেশি। বোরনের ইলেকট্রন এফিনিটি বেশি, বেরিলিয়ামের ইলেকট্রন এফিনিটি কম। পারমাণবিক ব্যাসার্ধ যাই বলি, ইলেকট্রন কনফিগারেশনও তাই বলি। তো দুইটাই যেহেতু সেম বলে, ইলেকট্রন ডেন্সিটি শুধুমাত্র একটা জায়গায় কাজে লাগে, সেটা আমি দেখাচ্ছি। তো দুইটাই যেহেতু সেম বলে, তাহলে এটা ঠিক আছে। দেখো দুইটাই কি বলতেছে, বেরিলিয়াম থেকে বোরনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়া উচিত। তাহলে বেরিলিয়াম থেকে ইলেকট্রন আসক্তি বেশি, বেরিলিয়াম থেকে ইলেকট্রন আসক্তি বেশি। এই যে অনেকে চেঞ্জ করে ফেলছো, অনেকে লিথিয়ামের পরে বোরনকে নিয়ে আসছো কেন? আমাকে ইলেকট্রন কনফিগারেশন কি সেটা বলতেছে যে বোরন থেকে বেরিলিয়াম বোরন থেকে তোমার এফিনিটি বেশি? না, ইলেকট্রন বিন্যাসও যা বলতেছে পারমাণবিক ব্যাসার্ধও তাই বলতেছে, সেম জিনিস। একদম তিনটা ফ্যাক্টরের মধ্যে কোনটা দিয়ে ব্যাখ্যা করব, বা দুইটা ফ্যাক্টরই তোমাকে বলতে হবে, যে পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে তারপর ইলেকট্রন কনফিগারেশন দিয়ে। তখন শেষে গিয়ে তোমার লাস্টের ডিসিশনটা জানাই দিতে হবে, পারমাণবিক ব্যাসার্ধ যা বলতেছে ইলেকট্রন কনফিগারেশনও তাই বলতেছে। তাই বেরিলিয়ামের বোরনের ইলেকট্রন আসক্তি বেরিলিয়াম থেকে বেশি। একদম যে এখন চেঞ্জ কেন হইলো ভাই? তুমি দেখো পারমাণবিক ব্যাসার্ধ আর ইলেকট্রন কনফিগারেশন, আগের ফ্যাক্টরটা কি ছিল? আগের ফ্যাক্টর আর এখনের ফ্যাক্টর তো পুরো উল্টা। আগের ফ্যাক্টর ছিল একটা ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণে শক্তি লাগে, আর এখনের ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন ঢুকাবা। আগের প্রসেস এখনের প্রসেস উল্টা না? তো তুমি উল্টা রেজাল্ট পাইছো, এতটুকু জিনিস মাথায় রাখো। আগের যেই ফ্যাক্টর এখনের ফ্যাক্টর সম্পূর্ণ উল্টা, তো এই কারণে তুমি উল্টা রেজাল্ট পাইছো। আগেরটা কি ছিল? ইলেকট্রনকে সরাইতে যে পরিমাণ শক্তি খরচ হয়, এখন কি ইলেকট্রনের প্রতি এফিনিটি, ইলেকট্রনকে কে বেশি টানতে পারবে, সেই ফ্যাক্টর। দুটা ফ্যাক্টর তো ভিন্ন ফ্যাক্টর। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানে কোনো প্রবলেম হয় না, এখানে নর্মালি কোনো প্রবলেম হয় না। প্রবলেম হয় ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা কিছু ক্ষেত্রে ডোমিনেট করে। ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা কিছু ক্ষেত্রে ডোমিনেট করে। একটু ভালোভাবে লিখে নাও কোন জায়গাটাতে ডোমিনেট করে এবং ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা কি। ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা একটা জায়গায় ডোমিনেট করে, জাস্ট এটা বুঝাই দেবো, আর 5 মিনিট লাগবে, 5 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টর দেখো, ইলেকট্রন ডেন্সিটি ফ্যাক্টরটা যেটার ক্ষেত্রে ডোমিনেট করে সেটার সব থেকে ফেমাস কোশ্চেনটা হচ্ছে হেলোজেনের ক্ষেত্রে আসে আমাদের। এই যে ধরো ফ্লুরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, দেন অ্যাস্টাটিন। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি 3 না 2 3 4 5 6 পর্যায়, 3 নম্বর পর্যায়, 4 নম্বর পর্যায়, 5 নম্বর পর্যায়। সো দেখো ইলেকট্রন আসক্তি আমরা দেখলাম বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন আসক্তি তত বাড়বে। আচ্ছা,
আমরা উপর দিক থেকে যদি নিচে নামি তখন ইলেকট্রন আসক্তি কমবে। কেন কমবে? প্রথমে দেখো ফ্লুরিনের ক্ষেত্রে এটা 9টা প্রোটন আছে, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? আমি জাস্ট শেষ কক্ষপথটা দেখাই। শেষ কক্ষপথে ইলেকট্রন আছে তোমার 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে দেবো, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5। ক্লোরিনের ক্ষেত্রেও 17টা ইলেকট্রন, বাট তার আচ্ছা পুরোটা করে দেখাইতে হবে বুঝছি। ফ্লুরিন এটা হচ্ছে তোমার 9টা, দেন ফার্স্টটা হচ্ছে 2টা, সরি 5টা না 7টা থাকে, 2টা, দেন এখানে হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, দেন হচ্ছে 9-এর পরে ফ্লুরিন হচ্ছে 17 একটু এদিকে দেখাই। 17 একটা ইলেকট্রন, দেন এখানে তোমার 8টা ইলেকট্রন, দেন এখানে তোমার ভালো করে দেখাই, দেন এখানে তোমার 7টা ইলেকট্রন, একটা ইলেকট্রন 2 3 4 5 6 7। আচ্ছা ব্রোমিনের ক্ষেত্রে হচ্ছে তোমার মোস্ট প্রবলি 36 প্লাস 36 প্রোটন। বোরনের ক্ষেত্রে 4টা, একটা এরকম আর কি, 4টা কক্ষপথ 1 2 3 4 5 6 7। এখন দেখো তাহলে আমরা যত উপর থেকে নিচে নামবো ইলেকট্রন আসক্তি তত কমবে, কারণ শেষ কক্ষপথের সাথে দূরত্ব বেড়ে যাবে, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকবে, শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের আকর্ষণ কম থাকলে শেষ কক্ষপথে ইলেকট্রন আনতেও সে অনাগ্রহী হবে। অর্থাৎ এই রুলস অনুযায়ী ফ্লুরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ব্রোমিন থেকে বেশি। উপর থেকে যত নিচে নামবো ইলেকট্রন আসক্তি তত কি হয়? কমতে থাকে। অর্থাৎ ব্রোমিনের ইলেকট্রন আসক্তি সব থেকে কম, তারপরে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি একটু বেশি, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি একটু বেশি। এটা হওয়া উচিত পারমাণবিক। আচ্ছা এটা 36 না, এটা সরি এটা মানে 35 বা এরকম কিছু একটা হবে। যাই হোক তোমরা ব্রোমিনের ধরো, আমার মাথায় আসতেছে না হঠাৎ করে। আচ্ছা তো এখানে হচ্ছে এটা একটা ফ্যাক্টর যে ইলেকট্রন এফিনিটির, এটা একটা ফ্যাক্টর। পারমাণবিক ব্যাসার্ধ আমাকে বলতেছে যে এখানে ফ্লুরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন এফিনিটি কম। আচ্ছা কিন্তু ইলেকট্রন এফিনিটি মানে একটা ইলেকট্রনকে শেষ কক্ষপথে আনা, ইলেকট্রন ডেনসিটি ফ্যাক্টরটা বোঝাচ্ছি, একটা ইলেকট্রনকে শেষ কক্ষপথে আনা। অর্থাৎ আমি যদি একটা ইলেকট্রনকে এই শেষ কক্ষপথে আনতে যাই তখন এই ইলেকট্রনটার উপর 2টা ফ্যাক্টর কাজ করে, ইলেকট্রনটাকে যদি শেষ কক্ষপথে আনতে চাই তখন শেষ কক্ষপথে আনতে চাইলে 2টা ফ্যাক্টর কাজ করে। প্রথম যে ফ্যাক্টর দেখো এখানে 2টা ফ্যাক্টর কাজ করতেছে, এখানেও ইলেকট্রনটাকে যদি আনতে চাই 2টা ফ্যাক্টর কাজ করে। প্রথম যেই ফ্যাক্টরটা কাজ করতেছে সেই ফ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করতেছে। পারমাণবিক ব্যাসার্ধে যে আমরা এফ এর পরিমাণ সিএল থেকে বেশি, সেটা কি হিসাবে দিলাম আমরা? পারমাণবিক ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে দিলাম। আচ্ছা আরেকটা হচ্ছে দেখো ইলেকট্রনটাকে যদি আমি শেষ কক্ষপথে আনতে যাই তখন শেষ কক্ষপথের অলরেডি যেই ইলেকট্রনগুলো আগে থেকেই এক্সিস্ট করতেছে সেই ইলেকট্রনগুলো কিন্তু ইলেকট্রনকে বিকর্ষণ করে, অর্থাৎ এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে। অর্থাৎ এখানেও যদি আচ্ছা আমার কারেন্ট চলে গেছে, ঠিক আছে আজকে ক্লাসটা এখানে শেষ করতে হচ্ছে।